বন্ধুরা, আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও এনেছি। এই ভিডিওতে আমি তোমাদের জন্য 409 পেজ অর্থাৎ কৃষ্ণাগড় কলেজিয়েট স্কুলের কোয়েশ্চেনের সমাধান আলোচনা করব। এটা হচ্ছে পার্ট 2 ভিডিও। এই ভিডিওতে আমি কোয়েশ্চেন 4 এর সমাধান আলোচনা করব। 4 নম্বর দাগে মোট 12টা প্রশ্ন আছে এবং এই 12টা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2। তো এক্ষুনি আমরা অঙ্কের সমাধান দেখব। আমরা দেখব কিভাবে অঙ্কের সমাধানগুলো খুব সহজভাবে আমরা করতে পারি, সেটা আমরা বুঝে নেব। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, যারা এই চ্যানেলে প্রথম এসছো এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকন যে আছে সেটাতে ক্লিক করে অল অপশনটাতে ক্লিক করে দিও। তাতে কি হবে, আমি যখনই তোমাদের জন্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন 4 দাগের 1। এই অঙ্কটা তোমাদের চক্রবৃদ্ধি সুদ থেকে দিয়েছে, অর্থাৎ তোমাদের পাঠ্য বইতে 6.1 চ্যাপ্টার থেকে দিয়েছে। ঠিক আছে, 6.1। তো অঙ্কটা একবার পড়ে নিই। বলছে 3 মাস অন্তর দেয় বার্ষিক 8% হার সুদে 20,000 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে? অর্থাৎ আমাদের এখানে সুদ বার করতে বলেছে। তো বন্ধুরা, এই অঙ্কটা আমি তোমাদের 3 ভাবে করে দেখাবো। ঠিক আছে, 3 ভাবে করে দেখাবো। আমি শেষের যে পদ্ধতিটা করাবো সেটা হচ্ছে সবথেকে শর্টকাট পদ্ধতি, কিন্তু ওই পদ্ধতিটাতে আমি কিন্তু কিছু লিখবো না। ঠিক আছে, মানে তোমাদের শুধু জাস্ট বোঝার জন্য। তোমরা এরপরে ধরো ভবিষ্যতে কোনোদিন সরকারি চাকরির পরীক্ষা দেবে, তো সেই জায়গায় কিন্তু এই পদ্ধতিটা কাজে লাগবে। তো এই মাধ্যমিকে তোমরা কিন্তু এই পদ্ধতিটা করতে পারবে না। ঠিক আছে, কারণ ওটা শর্টকাট পদ্ধতি। তো ওখানে বেশি কিছু লিখবো না, ডাইরেক্ট উত্তর পেয়ে যাবো। তো সেটা তোমরা অবশ্যই দেখে নেবে কিভাবে হচ্ছে, কারণ অঙ্ক তোমরা আসলে কিছু শিখছো, তাই না? আমি তোমাদের শেখাতে মানে শেখানোর চেষ্টাই করছি, তোমরা সেটা শিখছো। তো 3টে পদ্ধতিতে আমরা অঙ্ক করব। তার মধ্যে প্রথম পদ্ধতিটা হচ্ছে এরকম, যেখানে আমরা সরাসরি সূত্র ফেলে দেবো। ঠিক আছে, সরাসরি সূত্রের মাধ্যমে এইরকম যদি অঙ্ক দেয় যে 3 মাস অন্তর দেয়, 3 মাস অন্তর দেয় বার্ষিক, এরকম যদি শব্দ দিয়ে দেওয়া হয়, এটার অর্থ হচ্ছে যে ইনস্টলমেন্ট। হ্যাঁ, ইনস্টলমেন্ট, যেটা আমরা জানি যদি তুমি কোথাও থেকে ধরো বাড়ি করার জন্য লোন নিলে, তো বাড়ি করার জন্য লোন যখন নেওয়া হয় তখন সেই লোনের টাকা পরিশোধ করার জন্য কি হয়, বছরে বছরে টাকা দিতে হয়। কোনো কোনো লোনে এরকমও হয় যে 3 মাস অন্তর অন্তর টাকা দিতে হয়। কোনো কোনো লোনে এরকমও দেখা যায় যে 6 মাস অন্তর অন্তর টাকা দিতে হয়। তো এখানে এই যে 6 মাস অন্তর অন্তর টাকা দিচ্ছি বা 3 মাস অন্তর অন্তর টাকা দিচ্ছি, এগুলোকে বলা হয় ইনস্টলমেন্ট। ঠিক আছে, তো এখানে 3 মাস অন্তর অন্তর টাকা দেওয়া হচ্ছে। এই অঙ্কটার মানে ওটাই যে 3 মাস অন্তর দেয় বার্ষিক 8% সুদে 20,000 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে? অর্থাৎ আমি যদি 3 মাস অন্তর অন্তর যদি আমি টাকা পরিশোধ করি, তাহলে 9 মাস পরে যে টাকাটা আমি ধার নিয়েছি, অর্থাৎ 20,000 টাকাটা ধার নিয়েছি, এই টাকার ওপর 9 মাসের কত টাকা চক্রবৃদ্ধি সুদ আমি দিয়েছি সেটা আমাদের বার করতে হবে। আমি তো প্রত্যেক 3 মাস অন্তর অন্তর টাকা দিচ্ছি, তাহলে 9 মাস পর গিয়ে আমি কত টাকা দিচ্ছি সেটা হচ্ছে সুদাসল। কত টাকা পরিশোধ করছি সেটা হচ্ছে সুদাসল, এবং সেই সুদাসল থেকে 20,000 টাকাটা বাদ দিয়ে দিলেই আমি পেয়ে যাব কত টাকা আমি চক্রবৃদ্ধি সুদ দিয়েছি। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের একটা সরাসরি সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে এরকম যে টি বছরের সবৃদ্ধি মূল বা আমরা বলতে পারি সুদাসল। তো টি বছরের সবৃদ্ধি মূল, যাকে আমরা এ দ্বারা চিহ্নিত করব, দ্যাট ইজ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর এন ইন্টু 100 হোল টু দি পাওয়ার এনটি, যেখানে পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, যেটা অবশ্যই বছরে হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে সময়টা হচ্ছে 9 মাস, আমি এখানে লিখে দিচ্ছি 9 মাস। এবার 9 মাস মানে বছরে নিয়ে আসতে হয়। যখনই আমরা সূত্রতে, সেটা সরল সুদ চ্যাপ্টার হোক বা চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টার হোক, যে চ্যাপ্টারের অঙ্ক করো না কেন, সময়টা সবসময় কিন্তু আমাদের বছরে বসাতে হয়। তো এখানে আমাদের 9 মাসের চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে, তাই আমি সবার প্রথমে কি করব, 9 মাসের সুদ আসলটা বার করব, অর্থাৎ এটা বার করব। এবার 9 মাসের সুদ আসল থেকে আসল 20,000 টাকা বাদ দিয়ে দিলেই আমরা পেয়ে যাব সুদ। কারণ আমরা জানি সুদ আসলের মধ্যে আসল আর সুদ দুটো অর্থই তার মধ্যে থাকে।
তাহলে সুদ আসল থেকে যদি আমি আসলের পরিমাণটা বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে পরিমাণটা থাকবে সেটা সুদ থাকবে। তাই আমরা সবার প্রথমে 9 মাসের চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ এ বার করব, তার থেকে আসল অর্থাৎ 20,000 টাকা মাইনাস করে দেবো। তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে 9 মাসের চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, তাহলে এখানে সময়টা হচ্ছে 9 মাস এবং 9 মাস হচ্ছে কত বছর? মাস থেকে বছর আনতে গেলে আমরা ভাগ করব কত দিয়ে? 12 দিয়ে। তাহলে আমরা পেয়ে গেলাম এত বছর। এটা আমরা এখন কাটাকুটি করছি না, তোমরা কাটাকুটি করতেই পারো, ঠিক আছে? আমি এরকমভাবেই রেখে দিচ্ছি আপাতত। আচ্ছা, এবার টিটা কি, আরটা কি সেটা টিটা লিখলাম। এবার আরটা কি? আরটা হচ্ছে বার্ষিক, অবশ্যই এটা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। চক্রবৃদ্ধি সুদের হার যেটা এখানে দিয়ে দিয়েছে 8%। 8%। এবার 8% মানে 8/100, কিন্তু যখন আমরা এখানে সূত্রে লিখবো তখন r এর জায়গায় কিন্তু 8 লিখবো, 8/100 লিখবো না। এই 8/100 যে 100টা হয় সেই 100টা কিন্তু আগে থেকে এই সূত্রে বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাই আমরা এখানে 8টা লিখবো, 8 অনলি। এবার এনটা কি? সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এনটা কি? এনটা হচ্ছে বার্ষিক সুদের পর্ব। খুব ইম্পর্টেন্ট জিনিস বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। বার্ষিক সুদের পর্ব অর্থাৎ এক বছরে কটা সুদের পর্ব হচ্ছে। দেখো, তুমি যদি ধরে নাও এইরকম, এটা হচ্ছে পুরোটা এক বছর। এবার তুমি যদি 3 মাস অন্তর অন্তর যদি টাকা দাও, তাহলে প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস, তৃতীয় 3 মাস, চতুর্থ 3 মাস, 3 3 3 3, অর্থাৎ টোটাল কত হলো? 12 মাস হলো। 12 মাস মানে হলো এক বছর। এক বছর। তাহলে এই এক বছরে তুমি কবার ইনস্টলমেন্ট দেবে? 4 বার দেবে। তাহলে এক বছরে যতবার আমাকে টাকা পরিশোধ করতে হয় বা ইনস্টলমেন্ট দিতে হয়, বা বাংলায় বলবো কিস্তি দিতে হয়, সেই সংখ্যাটাই হচ্ছে সুদের পর্ব। ঠিক আছে? সুদের পর্ব। তার মানে এখানে হচ্ছে 3 মাস অন্তর অন্তর সুদ নেওয়া হচ্ছে, তাই হচ্ছে সুদের পর্বটাকে আমরা বলবো যে, মানে এই কিস্তিটাকেই বলবো যে সুদের পর্ব। বোঝাতে পারলাম? 3 মাস অন্তর অন্তর টাকা দেওয়া হচ্ছে, তার মানে 3 মাস অন্তর অন্তর সুদ নেওয়া হচ্ছে। তাহলে এই যে 3 মাস অন্তর অন্তর সুদ নেওয়া হচ্ছে, তাহলে বছরে কবার সুদ নেওয়া হচ্ছে সেটাই হচ্ছে এন। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে দিই, এখানে সময়টা 9 মাস হোক বা 6 মাস হোক বা 5 মাস হোক বা 8 মাস হোক, যে মাসেরই এখানে চক্রবৃদ্ধি সুদ বার করতে বলুক না কেন, তোমাদের কিন্তু এনটা সবসময় এক বছরে কটা সুদের পর্ব হচ্ছে সেটা বার করতে হবে। এখানে সময় 5 বছরও হতে পারে, তার মানে 5 বছরে কটা সুদের পর্ব হচ্ছে সেটা কিন্তু তুমি বার করবে না। 9 মাসে কটা সুদের পর্ব হচ্ছে সেটা কিন্তু তুমি বার করবে না। 9 মাসটা 9 মাস, ওটা হচ্ছে সময়। কিন্তু সুদের পর্বটা সবসময় তোমাকে এক বছরের সাপেক্ষে বার করতে হবে। এক বছরে কটা সুদের পর্ব হচ্ছে। তাই এখানে সময় যাই হোক না কেন, সবসময় সুদের পর্ব অর্থাৎ এন এর মানটা এক বছরে কটা হচ্ছে সেইটা হবে। ঠিক আছে? তো বার্ষিক সুদের পর্ব বছর হয় ক মাসে? 12 মাসে। এবার ক মাস অন্তর অন্তর আমি সুদ দিচ্ছি? ক মাস অন্তর অন্তর সুদ দিচ্ছি? 3 মাস অন্তর অন্তর। সুতরাং এখানে 12কে 3 দিয়ে ভাগ করতে হবে। এখানে তো আমরা দেখতেই পেলাম ছবিতে যে 4 বার আমাকে সুদ দিতে হচ্ছে, তাই না? তাহলে সুদের পর্ব এখানে কত? তখন 12 মাসকে 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত পেলাম? 4। এই যেটা ভেবে দেখো, 3 মাস অন্তর অন্তর যদি আমরা সুদ দিই তাহলে কি হবে? বছরে 4 বার সুদ দিতে হবে। ঠিক আছে? তাহলে এন এর মান পেয়ে গেলাম। এবার আমি এই সূত্রে বসিয়ে দেবো। বসিয়ে দিলে আমি পেয়ে যাবো সুদ আসল। তাহলে পি এর মান, এখানে পি এর মান আমরা লিখে নিই 20,000। তাহলে এখানে বসিয়ে দাও। এবার এখানে সব মানগুলো বসিয়ে দাও। আর এর মান কত? 8। এবার এন এর মান কত? 4 ইন্টু 100। আর এন এর মান এখানে 4 আর টি এর মান কত? 9/12। তো এবার বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এটার ক্যালকুলেশন করতেই পারবে। এটা কিন্তু তোমরা নিজেরা ক্যালকুলেশন করার চেষ্টা করো। আমি যখন অঙ্ক করাচ্ছি অবশ্যই খাতার পেন নিয়ে কিন্তু তোমরা বসবে, ঠিক আছে? শুধু অঙ্ক দেখবে বা শুনবে না, তোমাদের কিন্তু করতে হবে। অবশ্যই খাতা পেন নিয়ে বসবে। তো এই জায়গাটা ভিডিওটা পজ করে দাও। পজ করে নিজেরা এই ক্যালকুলেশনটা করার চেষ্টা করো। দেখো তোমরা কতটা করতে পারছো। তারপর যদি না পারো তখন তোমরা আবার ভিডিওটা চালিয়ে দিয়ে তোমরা ভিডিওটা দেখে নিও যে আমি কিভাবে ক্যালকুলেশনটা করলাম। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো শোনার চেষ্টা করো। তাহলে দেখবে তোমাদেরই বা লাভ হবে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি 4 আর 12 কেটে গেল, 3 আর এখানে 9 কেটে গেল, তাহলে কত হলো? 3 হলো। আর এখানে 4, এখানে 2 হলো। এবার এই 2 এর সাথে 100 আমরা কাটতে পারি, কিন্তু আমরা কাটবো না। ঠিক আছে? শূন্য যত বেশি থাকবে তত আমার সুবিধা।
কাটাকুটি করতে তত সুবিধা হবে। আচ্ছা, এখানে 20,000 আর এখানে হচ্ছে 1 প্লাস 2/100 এটার হোল কিউব। এবার বন্ধুরা এটা সবসময় কি করবে, এই 100-র সাথে 2 যোগ করে দেবে, ঠিক আছে? 100-র সাথে সবসময় 2 যোগ করে দেবে, 2 যোগ করে উপরে লিখে দেবে এটা। তাহলে 102 আর নিচে হচ্ছে 100, এটার হোল কিউব, ঠিক আছে? আচ্ছা, এরপর নেক্সট স্টেপে আমরা লিখব 100/2, 102/100 এর হোল কিউবের অর্থ হচ্ছে 102 3 বার গুণ করতে হবে উপরে, 3 বার, আর নিচে 100-কে 3 বার গুণ করতে হবে, ঠিক আছে? এবার আমরা যদি কাটাকুটি করি, দেখো কত সহজ কাটাকুটি হবে, 4টে 0 এখানে কেটে যাবে, 1 2 3 4। এরপরে আমরা 2 দিয়ে এই 100-কে কাটতে পারি, কিন্তু বন্ধুরা কাটবো না, কারণ শূন্য ঘরের এই যে 100টা আছে না, এই 100টা যদি পুরোপুরিভাবে যদি উপরের সংখ্যাগুলোর সাথে যদি কাটাকুটি হয়ে যায় তখনই কাটো, নাহলে কেটো না। তাতে কি হবে, না কাটলে একটা সুবিধা আছে, ধরো তোমার কাছে কোনো জায়গায় আছে 54/100 এরকম আছে, এরকম কোনো একটা মান বেরিয়েছে কাটাকুটি করার পর। এরপর তো আরও কাটাকুটি যায়, তাই না? এরপর তো আরও কাটাকুটি যায়, 2 দিয়ে কাটাকুটি যায়, কিন্তু কাটবো না। তাতে সুবিধা কী হয় জানো তো, এই 54 এর অর্থ হচ্ছে 54.0, 54 এর অর্থ হচ্ছে 54.0, এখানে এইটা আছে। তো যখন আমি 100 দিয়ে ভাগ করবো তো তখন পয়েন্টটা 2 ঘর সরে যাবে, 1 ঘর 2 ঘর বাঁ দিকে সরবে, তাহলে কোথায় পয়েন্টটা হলো, 5-এর এখানে পয়েন্টটা চলে আসলো। তাহলে দেখো কত সহজে উত্তরটা পেয়ে গেলাম। তাহলে যখন নিচে শূন্য থাকবে, একের পরে শূন্য থাকবে, তখন সেই ধরনের অঙ্কটা মানে ক্যালকুলেশন করাটা খুব সহজ হয়ে যায়। হ্যাঁ, এখানে 100-কে কাটবো তখনই যখন এই 100টা পুরোপুরিভাবে কেটে যাবে, তখনই কাটো, না হলে কিন্তু কেটো না। ঠিক আছে? বোঝাতে পারলাম তোমাদের? আচ্ছা, এবার এগুলো কিন্তু তোমাদের হচ্ছে একটু মানে অঙ্কের মধ্যে এগুলোকেই বলা হয় ছোট, ছোট চালাকি। তো এই ছোট, ছোট চালাকিগুলো, উপস্থিত বুদ্ধিগুলো তোমাকে রাখতে হবে। তাহলে দেখবে অঙ্কটা অনেক কম সময়ের মধ্যে তুমি খুব সহজভাবে করে আসতে পারবে। আচ্ছা, তাহলে এবার আমরা গুণ করব 102, 102, 102, 3টে 102-কে গুণ করে তাকে আবার 2 দিয়ে গুণ করব। তো এবার 102-কে আমরা প্রথমে দুবার গুণ করি, 4 0 2 0 0 0 2 0 1, অর্থাৎ 4 0 4 0 1। এই সংখ্যাটাকে আবার 102 দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে 4 2 8 0 8 0 2, এদিকে হচ্ছে 0 0 0 0 0, আর তারপর হচ্ছে 4 0 4 0 1, তাহলে 8 0 12 হাতে 1 6 0 1। এবার এই সংখ্যাটাকে আমরা আবার 2 দিয়ে গুণ করব, 8 দুগুণে 16, 1 2 দুগুণে 4, 2 একে 2, 6 দুগুণে 12, 1 2 একে 2, অর্থাৎ 2122416/100। এবার এখানে দশমিক আছে, তাহলে 100 দিয়ে ভাগ করলে কি হবে, দশমিকটা এখানে আর এখানে সরে আসবে, অর্থাৎ 4 আর 1-এর মাঝখানে বসবে, তাই তো? 4 আর 1-এর মাঝখানে বসবে, খুব সহজ হয়ে গেল। তাহলে কত হলো, 21224.16 এত টাকা। তাহলে এইটা বেরোলো সুদ আসল। এবার আসল 20,000 টাকা, এবার মাইনাস করে দাও, চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবে। এবার লিখবো 9 মাসের চক্রবৃদ্ধি সুদ সমান সমান 21224.16 মাইনাস 20,000। এবার বন্ধুরা 20,000 মানে 20,000.00, এটা অনেকেই ভুল করো। এই 21,224 টাকা 16 পয়সা থেকে যখন 20,000 টাকা তোমরা মাইনাস করো, তখন অনেকেই তোমরা এইভাবে লিখে দাও যে 21224.16, এবার কীভাবে লিখে দাও, অনেকে এইভাবে লিখে দাও 00, ঠিক আছে, 002 এভাবে লিখে দাও, এটা কিন্তু ভুল। 20,000-এর অর্থ হচ্ছে 20,000.00, ঠিক আছে? যখন কোনো সংখ্যাতে পয়েন্ট নেই তার মানে বুঝে নেবে সেই সংখ্যার শেষে পয়েন্ট আছে, শেষে পয়েন্ট আছে। তাহলে এবার বিয়োগটা করো, 21224.16 আর এখানে দুটো 0.000002, তাহলে বিয়োগ করলে 6 1, এখানে 4 2 2 1, অর্থাৎ কত আসলো, 1224.16 টাকা, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। এবার আমি আরও একটা পদ্ধতি তোমাদের দেখাই, দেখো সেই পদ্ধতিটা একটু বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে পদ্ধতি 2।
2। তো দ্বিতীয় পদ্ধতিতে আমি কি করব, দেখো তোমাদের একটু ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে মোট একটা বছরকে আমি 4টে ভাগে ভাগ করছি। কেন? কারণ সুদের পর্ব কত হচ্ছে, 3 মাস অন্তর অন্তর দিচ্ছে, তাহলে কটা সুদের পর্ব পাবো? 4টে পাবো। তাহলে প্রথম 3 মাস, পরের 3 মাস, তারপরের 3 মাস, এরকম করে। এবার সুদের হারটা যে 8% ছিল না, ওটা তো বছরের সুদের হার 8% ছিল। এবার যখন তুমি 3 মাস অন্তর অন্তর সুদ দেবে, তখন এই সুদের হার যে এক বছরের সুদের হার যে 8% না, সেই 8%টা 4টে ভাগে ভাগ হয়ে যাবে। 4টে ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেক অন্তরালে 2% করে চক্রবৃদ্ধি সুদ হবে। অর্থাৎ প্রথম 3 মাসে 2% সুদ হবে, পরের 3 মাসে 2% সুদ হবে, তারপরের 3 মাসে 2% সুদ হবে। ঠিক আছে? এবার আমরা মানে তারপরের মাসেও 2% সুদ হবে। এবার আমরা 9 মাসের সুদ বার করতে চাইছি। 9 মাসের সুদ। ঠিক আছে? তাহলে 9 মাসের যখন আমরা সুদ বার করব, তখন আমরা এই সূত্রটা ফেলে দেব। সবার প্রথমে আমরা সুদ আসল বার করব। তো সুদ আসল ইকুয়ালস টু লিখব P ইন্টু 1 প্লাস 2, মানে পিটা এখানে 20,000 আমি ডাইরেক্ট লিখছি। ঠিক আছে? যেহেতু তোমরা অলরেডি বুঝে গেছো যে পিটা কত হবে। তাহলে 1 প্লাস এখানে লিখব 2/100, আর এখানে সময়টা 3 লিখব। ঠিক আছে? 9 মাস লিখব না, কারণ যখনই আমি এই সুদের হারটাকে 4 দিয়ে ভাগ করে নিয়েছি, তখন যে সুদের হারটা হচ্ছে না, তখন তোমাকে বুঝিয়ে নিতে হবে যে এই সুদের হারটা হচ্ছে, ধরে নাও, মানে মনে মনে ধরে নাও যে এই সুদের হারটাই হচ্ছে প্রত্যেক বছরে হচ্ছে, প্রত্যেক বছরে হচ্ছে। তখন এই 3 মাসটাকে তখন তোমাকে ধরে নিতে হবে যে ধরে নাও এটা 1 বছর, এইটা 1 বছর, এইটা 1 বছর, এইরকম। ঠিক আছে? এটা তোমাকে এইভাবে ধরে নিতে হচ্ছে। তাই জন্যই এখানে 3 আসলো, কারণ তুমি 3 বার দিচ্ছ, কারণ তুমি 3 বার সুদটা দিচ্ছ। ঠিক আছে? তাহলে এইভাবেও কিন্তু করা যায়। তাহলে এইভাবে যদি করো, তাহলে দেখো এই জিনিসটাই কিন্তু আসলো। ভালো করে লক্ষ্য করো তো, দেখো এই জিনিসটাই কিন্তু আসলো, তাই না? এই জিনিসটাই আসলো। ঠিক আছে? এইটা কিন্তু তোমরা করতে পারো এইভাবে। তাহলে ছবিটাকে এইভাবে দেখাতে পারো। আচ্ছা, তাহলে এইভাবে ক্যালকুলেশন করে এটাই আমরা পাবো। এর মানটা পাবো 21224.16, আর তারপরে সুদটা পাবো, কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদটা পাবো E মাইনাস পি, যেটা হচ্ছে 21224.16 মাইনাস 20,000। ব্যাস, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1224.16 টাকা। এবার তৃতীয় পদ্ধতি, খুব ভালো পদ্ধতি তৃতীয় পদ্ধতিটা, কিন্তু এটা শর্টকাট পদ্ধতি। ঠিক আছে? তোমাদের শুধু এটা সরাসরি তোমরা করতে পারবে না পরীক্ষায়। দেখো, আসলটা যেটা দিয়েছে সেটাকে তুমি লিখবে 20,000। এবার এখানে যেহেতু 9 মাস দিয়েছে, এবার 9 মাসটা, এবার এখানে তোমার সুদের পর্ব তো 3 মাস, তাহলে 3 মাস করে করে যদি তুমি সুদ দাও, তাহলে 9 মাসে তোমাকে কবার সুদ দিতে হচ্ছে? 9 মাসে তোমাকে 3 বার সুদ দিতে হচ্ছে, তাই তো? 3 বার সুদ দিতে হচ্ছে, তাই 3 বার সুদ দিতে হচ্ছে বলে তুমি 3টে লাইন কাটবে এরকম। এবার 8%টা বছরে, বছরে 8%টা হচ্ছে কি, যে সুদের পর্ব তো 4, তাহলে 8কে তখন 4 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 2% হচ্ছে, যেমনটা তোমাকে দেখালাম এক্ষুনি। মোট 8% হচ্ছে এক বছরের সুদের হার। তাহলে সুদের পর্ব যদি 4 হয়, তাহলে প্রত্যেক অন্তরালে, প্রত্যেক 3 মাস অন্তর অন্তর যে সুদের হারটা হবে সেটা কত হবে? 2% হবে। 4 দিয়ে আমি ভাগ করে দেবো, 2% হবে। তাহলে এখানে লিখবে 2%, এখানে লিখবে 2%, এখানে লিখবে 2%। মানে এই জিনিসটাই আমরা করছি। ঠিক আছে? এই জিনিসটাই করছি, একটু শর্টকাট পদ্ধতিতে করছি। এবার 2%, এই 20,000 টাকার 2% মানে কত টাকা, সেটা আমরা এখানে বার করে নিই, সেটা আমাদের কাজে লাগবে। 20,000 টাকার 2% মানে 20,000 গুণ 2/100, তাহলে কত হলো? 400 টাকা হলো। তাহলে 20,000 টাকার 2% হারে প্রথম 3 মাসে সুদ হবে 400 টাকা। এটা কিন্তু সরল সুদ। ঠিক আছে? তারপরে দ্বিতীয় বছরের সরল সুদ হবে 400 টাকা। এই একইভাবে 20,000 টাকা 2% 400 টাকা হয়। আর তারপরে এখানেও হবে 400 টাকা। এবার যেহেতু এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, তাই প্রথম বছরে যে সুদটা হয়েছিল সেই সুদের উপরেও কিন্তু আবার 2% হারে সুদ হবে। তাহলে আবার 400 টাকার 2% কত হবে সেটা বার করে নাও। কত হচ্ছে? 8 টাকা, অর্থাৎ 8 টাকা। আর দ্বিতীয় বছরে যে সুদটা হয়েছিল, সেই দ্বিতীয় বছরের সুদের উপরেও আবার, মানে দ্বিতীয় বছর বলতে আর কি আমি বলতে চাইছি দ্বিতীয় অন্তরাল, হ্যাঁ? দ্বিতীয় অন্তরাল। প্রথম
3 মাসে যে সুদ হয়েছিল সেই সুদের উপরে 2% হারে আবার সুদ হবে। দ্বিতীয় অন্তরালে মানে সেকেন্ড ইনস্টলমেন্টে যে সুদ হয়েছিল সেই সুদের উপরেও আবার সুদ নেওয়া হবে দ্বিতীয় অন্তরালের মধ্যে। তো সেটা হচ্ছে 2% হারে হবে, আর সেখানেও কত আসবে? 8 টাকা আসবে। এবার এই যে 8 টাকা প্রথম অন্তরালে যে টাকা সুদ হয়েছিল সেই টাকার উপর যে সুদটা হয়েছিল দ্বিতীয় অন্তরালে, তো এই টাকার উপরে আবার তৃতীয় অন্তরালের জন্য আবার 2% হারে সুদ হবে। তাহলে 8 টাকার 2% মানে 8 × 2/100, অর্থাৎ 8 দুগুণে 16/100, 16/100 মানে 0.16, তাই তো? 0.16। আর এই যে প্রথম অন্তরালে যে টাকাটা সুদ হয়েছিল সেইটার উপরে সরাসরি থার্ড ইনস্টলমেন্ট মানে তৃতীয় কিস্তির উপরেও, তৃতীয় কিস্তির জন্য এখানে আমাকে কি করতে হবে? 2% হারে সুদ আসবে। সেটাও কত টাকা? 8 টাকা। ঠিক আছে, তাহলে কিভাবে করলাম? 400 আসলো, 400-র উপরে দ্বিতীয় অন্তরালের জন্য 8 টাকা, আবার সেই 8 টাকার উপরে আবার 2% হারে। ঠিক আছে, এই 4টে দাগ হবে, একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ, 4টে দাগ। এটা শর্টকাট পদ্ধতি, তো আমাকে এইভাবে মনে রাখতে হবে। তো 400 টাকার উপর 2% হারে 8 টাকা, এই 400 টাকার উপর 2% হারে 8 টাকা, এই 8 টাকার উপর 2% হারে আবার এত টাকা, আর এই 400 টাকা হয়েছিল এর উপরে আবার 2% হারে 8 টাকা। তাহলে তোমার মোট সুদ কত হলো? চক্রবৃদ্ধি সুদ তখন এই পরিমাণটা হবে। দেখো 400, 400, এগুলো তো সব সুদ, তাই না? এই সব সুদগুলোকে যোগ করে দাও, তুমি পেয়ে যাবে চক্রবৃদ্ধি সুদ। তাহলে কত হবে চক্রবৃদ্ধি সুদ? 3খানা 400 আছে, তাই না? তাহলে 3 × 400, 3টে 8 আছে, তাই তো? 3 × 8, আর একটা হচ্ছে 0.16। তাহলে যোগ করো, 3 × 4 = 1200, 3 × 8 = 24, আর 0.16। তাহলে কত হলো? 1200 টাকা 24 টাকা, তার মানে 1224 টাকা, 1224 টাকা 16 পয়সা। ঠিক আছে, 16 এত টাকা। এবার দেখো উত্তরটা, দেখো এটাই কিন্তু আমাদের বেরিয়েছিল, 1224 টাকা 16 পয়সা, তাই তো? ভালো লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। বন্ধুরা, পরের অঙ্কে বলা হচ্ছে কোনো আসলের 7 বছরের সুদ আসলের 35% হলে কত বছরের সুদ আসলের সমান হবে তা নির্ণয় করো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু সুদের হারের কথা বলেনি, তার মানে আমাকে ধরে নিতে হবে যে দুটো ক্ষেত্রেই সুদের হার সমান। দুটো ক্ষেত্র বলতে কোন কোন ক্ষেত্র বোঝাচ্ছে? একটা তো বলছে এখানে কোনো আসলের 7 বছরের সুদ আসলের 35%, তার মানে 7 বছরে সুদ কতটা হয়েছে? আসল যা হবে তার 35%। এবার বলছে কত বছরে, তার মানে এটা তো 7 বছরের কথা বলা হচ্ছে, তাহলে এখানে কত বছরের, অর্থাৎ টি বছর ধরে নাও। তো টি বছরের সুদ আসলের সমান হবে, অর্থাৎ সুদ আর আসল দুটো সমান হবে, তার মানে এটা দ্বিতীয় ক্ষেত্র হলো। তো প্রথম ক্ষেত্রে 7 বছরের সুদ হচ্ছে আসলের 35%, আর ধরে নেওয়া যাক টি বছরের সুদ আসলের সমান, তার মানে এখানে দুটো ক্ষেত্র হলো, এবং দুটো ক্ষেত্রেই সুদের হার কিন্তু সমান হবে। আমরা এটা ধরে নিতে পারি যে সুদের হার সমান হবে, কারণ একই জায়গা থেকেই ধরো আসল নেওয়া হয়েছে, মানে মূলধন নেওয়া হয়েছে বা মূলধন কাউকে দেওয়া হয়েছে, এরকম কোনো একটা ঘটনা ঘটেছে। আর তোমরা নিশ্চয়ই জানো যে এটা যেহেতু সরল সুদের অঙ্ক, সরল সুদে সবসময় জানবে আসলের পরিমাণ স্থির থাকে, আসল কিন্তু পাল্টায় না, এটা সবসময় তোমরা জানবে। আর এই কারণেই আমি এই অঙ্কটা করার জন্য একটা শর্টকাট পদ্ধতি ব্যবহার করব, এবং এই শর্টকাট পদ্ধতিটা তোমরা কিন্তু পরীক্ষায় করতে পারবে। ঠিক আছে, তো সেটা হচ্ছে এরকম ব্যাপার যে সে সম্পর্কটা হচ্ছে এরকম যে I2/I1 = T2/T1। এই সম্পর্কটাতে I বলতে বোঝাচ্ছে সুদ আর T বলতে বোঝাচ্ছে সময়। তো I2 মানে কি? দ্বিতীয় ক্ষেত্রে যে সুদের পরিমাণ সেটা I2, I1 মানে প্রথম ক্ষেত্রে যে সুদের পরিমাণ সেটা I1, T2 মানে দ্বিতীয় ক্ষেত্রে যে সুদটা হচ্ছে সেটা যত সময়ে হচ্ছে সেই সময়টা, আর T1টা হচ্ছে প্রথম ক্ষেত্রের সময় T1। তো এখানে প্রথম ক্ষেত্রের সময়টা 7 বছর দিয়েছে, অর্থাৎ এটাকে আমরা T1 ধরতে পারি, আর যে সময়টা আমাদের বার করতে হবে সেই সময়টা হচ্ছে T2 ধরে নিতে পারি। আর এবার আমাদের দরকার I2 আর I1। তবে মনে রাখবে বন্ধুরা, এই সূত্রটি একটি বিশেষ শর্তে কিন্তু আমরা লিখতে পারি। সেই শর্তটা কি? যখন
বার্ষিক সুদের হার অর্থাৎ আর এবং আসল অর্থাৎ পি স্থির, স্থির মানে পরিবর্তন করা যাবে না। যখন বার্ষিক সুদের হার পরিবর্তন হবে না, আসল বা মূলধন যখন পরিবর্তন হবে না, তখন কিন্তু আমরা এই সূত্রটা লিখব। ঠিক আছে? আচ্ছা, এবার I2 মানে হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে সুদ, অর্থাৎ I2 মানে হচ্ছে, আচ্ছা আগে আমরা সবার প্রথমে টি গুলো লিখে দিই, সবার প্রথমে আগে টি গুলো লিখে দিই, তাহলে আমার লিখতে সুবিধা হবে। তাহলে T1 মানে প্রথম ক্ষেত্রে সময়, প্রথম ক্ষেত্রের সময়, যেটা এখানে 7 বছর দিয়েছে। T2 হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের সময়, এটা আমরা লিখে দিচ্ছি, যা নির্ণয় করতে হবে। ঠিক আছে? যা নির্ণয় করতে হবে। খুব সহজ অঙ্ক বন্ধুরা, এই অঙ্কটা যদি তোমরা এই সূত্র ফেলে করো খুব সহজ হয়ে যাবে। I1টা কি? I1টা হচ্ছে T1 বছরের সুদ। এবার বন্ধুরা এটা এখানে দিয়ে দিয়েছে, বলছে 7 বছরের সুদ আসলের 35%, তাহলে আসলটা তো আমি এখানে ধরে নিয়েছি পি। ঠিক আছে? তো T1 বছরের সুদটা কি হবে? T1 মানে 7 বছরের সুদ কত? সুদটা বলেছে আসলের 35%, আসলের 35% মানে আসল হচ্ছে পি, তার 35% অর্থাৎ 35%, এইভাবে লিখব। ঠিক আছে? পরে আমরা এটাকে ব্যবহার করব, 35% মানে কি 35/100। I2টা কি? I2টা বলেছে যে T2 বছরের সুদ, তাই তো? T2 বছরের সুদ। এবার বন্ধুরা দেখো বলছে কত বছরে সুদ আসলের সমান হবে, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে সুদটা আসলের সমান। তাহলে সুদটা যদি আসলের সমান হয় তাহলে I2টা কি হবে? P এর সমান হবে, তাই না? আচ্ছা, P মানে আসল, এবং সেই আসলটা সুদের সাথে সমান হবে, অর্থাৎ I2 আর P দুটো সমান। কত বছরে? T2 বছরে। এবার জাস্ট এখানে মানগুলো বসিয়ে দাও, দেখো খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, I2 কত? I2 হচ্ছে তোমার P। I1 কত? I1 হচ্ছে P ইন্টু 35% সমান সমান T2 আমাদের বার করতে হবে, আর T1 হচ্ছে 7 বছর। এবার P আর P এখানে কেটে গেল। আচ্ছা, এবার এখানে আছে উপরে 1, নিচে আছে 35%। 35% মানে 35/100। ঠিক আছে? 35/100 ইকুয়ালস টু T2/7। এবার বন্ধুরা আমরা কোনাকুনি গুণ করব। ঠিক আছে? T2-র সাথে 35/100 গুণ করব, T2 ইন্টু 35/100, আর এখানে 7-এর সাথে 1 গুণ করব, অর্থাৎ 7। এবার 7 আর এখানে 35 কেটে গেল 5 দিয়ে, 5 দিয়ে 100 কেটে গেল 20, তাহলে উপরে 1 আছে, তাই তো? তাহলে আমার আসলো উপরে কত আসলো? T2-র সাথে 1 কে গুণ করলে T2 আসবে, নিচে আসবে 20 ইকুয়ালস টু, এদিকে কেটে গেল মানে 1 থাকলো। তাহলে T2 ইকুয়ালস টু কত হলো? T2 ইকুয়ালস টু হলো 20 1 20 বছর। তাহলে এই প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম কত? 20 বছর। বন্ধুরা পরের অঙ্ক 4-3 প্রশ্ন বলা হচ্ছে, একটি যৌথ ব্যবসায় রাম 16,000 টাকা 8 মাসের জন্য এবং রহিম কিছু টাকা 4 মাসের জন্য বিনিয়োগ করে। কিছু টাকা মানে বুঝতেই পারছো, আমাদের এই পরিমাণটা আমাদের নিশ্চয়ই অঙ্কে চাওয়া হবে যে কত টাকা। তো রহিম কিছু টাকা 4 মাসের জন্য বিনিয়োগ করে। সময় শেষে রহিম মোট লাভের 2/7 পায়। মোট লাভের 2/7 অর্থ কি বন্ধুরা? এই জিনিসটা তোমাদের সবার আগে বুঝতে হবে। মোট লাভের 2/7 মানে মোট লাভ যদি 7 টাকা হয়, তার মধ্যে 2 টাকা পাবে রহিম। তাহলে বলো তো রাম কত টাকা পাবে? তাহলে রাম পাবে নিশ্চয়ই 5 টাকা, তাই না? কত টাকার মধ্যে? 7 টাকার মধ্যে। অর্থাৎ রহিমের যদি লাভের অংশ 2/7 হয়, তাহলে রামের লাভের অংশ কত হবে? 5/7 হবে। যাই হোক, আমরা এখানে লাভের অংশটা পেয়ে গেলাম। 5/7 কি? মোট লাভের, হ্যাঁ, মোট লাভ, অর্থাৎ 5/7 ইন্টু লাভ। এটা হচ্ছে রামের টাকা, আর রহিমের টাকা 2/7 ইন্টু লাভ, মোট লাভের অর্থাৎ মোট লাভ গুণ 2/7। হচ্ছে রহিম ব্যবসায় কত টাকা বিনিয়োগ করেছিল, যেমনটা তোমাদের বললাম যে রহিম কিছু টাকা 4 মাসের জন্য বিনিয়োগ করে। তো কিছু টাকা মানে কত টাকা, সেটাই এখানে আমাদের চাওয়া হয়েছে। তো বন্ধুরা
এখানে এটা যেহেতু অংশীদারি কারবারের অঙ্ক, তো এই অংশীদারি কারবারে আমরা দেখতে পাচ্ছি যে রাম ৮ মাসের জন্য টাকাটা লাগিয়েছে আর রহিম তার টাকা ৪ মাসের জন্য লাগিয়েছে। যেহেতু তারা ভিন্ন সময়ের জন্য টাকা লাগিয়েছে, তাই আমাদের এখানে কি করতে হবে, তারা এই ভিন্ন সময়ে মোট কত টাকা লাগিয়েছে সেটা আমাদের দেখতে হবে। অর্থাৎ ৮ মাসে এই যে টাকাটা লাগিয়েছে এটা ধরতে হবে যে রাম ১৬,০০০ টাকা প্রত্যেক মাসে লাগিয়েছে। এটা কেন ধরবো? কারণ এইটা হচ্ছে এমন একটা অংশীদারি কারবার অঙ্ক, সেটা হলো আমরা বলে থাকি মিশ্র অংশীদারি কারবার। কেন মিশ্র? মিশ্র অংশীদারি কারবার কি হয়? মিশ্র অংশীদারি কারবার হয় কি, যেখানে ব্যবসাদারগণ বা অংশীদারগণ ভিন্ন সময়ের জন্য টাকা বিনিয়োগ করে। ভিন্ন মানে আলাদা আলাদা সময়ের জন্য যখন টাকা বিনিয়োগ করে তখন তাকে আমরা বলি মিশ্র অংশীদারি কারবার। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি রাম ৮ মাসের জন্য টাকা লাগিয়েছে আর রহিম ৪ মাসের জন্য টাকা লাগিয়েছে। যখনই ভিন্ন সময়ের জন্য টাকা লাগানো হবে তখন সেই অংশীদারি কারবার হবে মিশ্র অংশীদারি কারবার। আর মিশ্র অংশীদারি কারবারে অঙ্ক করার জন্য আমাকে কি করতে হয়, বছরের শেষে যে লাভটা হয় সেই লাভের জন্য তারা যে টাকা বিনিয়োগ করেছিল আমাদের ধরে নিতে হবে যে লাভটা তারা ১ বছরে করেছিল সেই টাকাটা তারা প্রত্যেক মাসে লাভ করবে। আর যদি প্রত্যেক মাসে লাভ করতে চায় তাহলে যে টাকাটা তারা ১ বছরের জন্য লাগিয়েছিল সেই টাকাটা তাদেরকে প্রত্যেক মাসে নিয়োগ করতে হবে। তো সুতরাং ১৬,০০০ টাকা রাম লাগিয়েছিল ১ বছরের জন্য, কিন্তু যেহেতু তারা ভিন্ন সময়ের জন্য টাকা লাগাচ্ছে তাই আমাদের ধরে নিতে হবে ১৬,০০০ টাকা রাম প্রত্যেক মাসে লাগাবে, ব্যবসা নিয়োজিত করবে। তাহলে ৮ মাসে মোট কত টাকা নিয়োজিত করবে? তাহলে ১৬,০০০ গুণ ৮। আর রাম ধরে নাও X টাকা নিয়োজিত করেছে ১ মাসের জন্য। তাহলে ৪ মাসে মোট কত টাকা নিয়োজিত করবে? তাহলে X গুণ ৪। এবার এই টাকাটা আর এই টাকার অনুপাতটা আমরা বার করব। তাহলে আমরা যেটা পাবো, অনুপাত বার করার পর যেটা পাবো সেটাই হচ্ছে মূলধনের অনুপাত বা লাভের অনুপাত। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি রামের লাভ হচ্ছে এত আর রহিমের লাভ হচ্ছে এত। তাহলে এখানে যদি অনুপাত করি তাহলে রাম আর রহিমের লাভের অনুপাতটা আমরা পেয়ে যাব। লাভ লাভ কেটে যাবে, ৭ ৭ কেটে যাবে, তাহলে অনুপাত কত বেরোবে? 5:2। তাহলে 5:2 হচ্ছে রাম আর রহিমের লাভের অনুপাত, আর এইটাও হচ্ছে লাভের অনুপাত, মানে মূলধন অনুপাত আর লাভের অনুপাত সমানই হয়। ঠিক আছে? তো এই অনুপাত আর এই অনুপাত দুটোকে সমান সমান করে দিয়ে আমি x এর মানটা বার করে নেব। খুব সহজ একটা অঙ্ক, কিন্তু খুব ভালো অঙ্ক। ঠিক আছে? পরীক্ষায় এই ধরনের অঙ্ক এসে থাকে, তবে অঙ্কটাতে একটু জটিলতা আছে। কারণ মাধ্যমিকে যে ধরনের অঙ্ক দেয় সেই অঙ্কর থেকে এটা একটু আলাদা। ঠিক আছে? একটু আলাদা। মাধ্যমিক আরেকটু সহজ দেবে তোমাদের পরীক্ষায়, এতটাও জটিল দেবে না। তো অত ভয় পাওয়ার কিছু নেই। এই অঙ্কগুলো তোমরা শুধু প্র্যাকটিস করো, তোমাদের জাস্ট বোঝার জন্য অঙ্কগুলো। তোমরা কতটা বুঝতে পারছো, কতটা নিতে পারছো, সেই জন্যই এই অঙ্কগুলো তোমাদের করা। তাহলে আমি এখানে লিখব যে ধরি রহিম ব্যবসায় X টাকা বিনিয়োগ করেছিল। ঠিক আছে? X টাকা বিনিয়োগ করেছিল। এবার আমরা লিখব অতএব এখন রামের ৮ মাসের মোট মূলধন ১৬,০০০ ইন্টু ৮, এত টাকা। ঠিক আছে? এটাকে এইভাবেই রাখো, হ্যাঁ? গুণ করার দরকার নেই। এবার লিখব রহিমের ৪ মাসের, রহিম ৪ মাস টাকা নিয়োজিত করেছিল। ঠিক আছে? রহিমের ৪ মাসের মোট মূলধন, তাহলে প্রত্যেক মাসে X টাকা, তাহলে ৪ মাসে কত হবে? X ইন্টু ৪ টাকা। তাহলে এবার অনুপাত বার করব। অতএব রাম ও রহিমের মূলধনের অনুপাত কত হবে? ১৬,০০০ ইন্টু ৮ ইস টু X ইন্টু 4। এবার এখানে ৪ আর ৮ কেটে গেল,
তাহলে এখানে কত হবে 16,000 ইন্টু 2, 4 দিয়ে কাটলে এখানে 2 হবে, তাই না, ইস টু এক্স। এবার তোমরা এটা গুণটা করো, তাহলে 32,000 ইস টু এক্স। এবার বন্ধুরা আমরা কি করব, মূলধন অনুপাত পেয়ে গেলাম। এবার আমাদের এখানে যে লাভের পরিমাণটা দিয়েছে সেখান থেকেও আমরা লভ্যাংশের অনুপাত বার করব। এবার লিখব রামের এই অনুপাতটা, এই যে লাভের পরিমাণটা দিয়েছে এটা রহিমের দিয়েছে, ঠিক আছে, রহিমের। তাহলে রামের লাভের পরিমাণ কত হবে 7 মাইনাস 2/7। এটা কেন বুঝতে পেরেছো নিশ্চয়ই। দেখো মোট টাকা 7 টাকা লাভ হয়েছে, তার মধ্যে 2 টাকা পাচ্ছে রহিম, তাহলে বাকিটা রাম পাবে। তা সেটা বার করবো কি করে, 7 টাকা মোট লাভ, তার থেকে রামের টাকাটা বাদ দিয়ে দিলাম, 5 হলো, তাহলে 5/7, ঠিক আছে। এত ইন্টু মোট লাভ, এত ইন্টু মোট লাভ, এত টাকা, অর্থাৎ কি পেলাম 5/7 ইন্টু লাভ, বা মোট লাভও লিখতে পারো তোমরা, লাভ এত টাকা। আর রহিমের লাভের পরিমাণ সেটা কত 2/7 ইন্টু লাভ, এটা তো দিয়েই দিয়েছে এত টাকা। এবার লাভের অনুপাত আর মূলধন অনুপাত দুটো সমান। এবার লিখব এখন 32000/x, অনুপাত মানে আমরা ভাগ করেও লিখতে পারি। তাহলে এই অনুপাতটা আর এই দুটো টাকার অনুপাত কিন্তু সমান হবে, ঠিক আছে। তো আগে হচ্ছে রামের পরিমাণ, পরে রহিমের পরিমাণ, তাহলে রামের পরিমাণ বাই রহিমের পরিমাণ। তাহলে লিখব 5/7 ইন্টু লাভ ডিভাইডেড বাই 2/7 ইন্টু লাভ। লাভ লাভ কেটে গেল, 7 কেটে গেল। এবার আমরা এখান থেকে সমাধান করলেই পেয়ে যাব এক্স এর মান 5/2। 5 দিয়ে কাটো, তাহলে এখানে কত হচ্ছে 5 6 30, 4 5 20, 0 0। তাহলে এখানে 1 আছে, তাহলে এক্স একে এক্স, আর এখানে আসলো 4 দুগুণে 8, আর এখানে 6 দুগুণে 12, 12800 এত টাকা। তাহলে কি হলো, আমরা পেয়ে গেলাম যে রহিম ব্যবসায় কত টাকা বিনিয়োগ করেছিল। তাহলে রহিম ব্যবসায় 12,800 টাকা বিনিয়োগ করেছিল। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা পরের অঙ্ক, এই অঙ্কটা করণী থেকে দেওয়া হয়েছে, খুবই সহজ একটা অঙ্ক। দেখো বলছে √5 প্লাস √6 এবং √10 প্লাস √3 এর মধ্যে কোনটি বড়। তো দেখো আমরা এটাকে কিভাবে করছি, √5 প্লাস √6 এই রাশিটাকে আমরা কি করব, সবার প্রথমে নিয়ে বর্গ করে দেব, ঠিক আছে, এটাকে নিয়ে বর্গ করে দেব। একইভাবে আমরা √10 প্লাস √3 নিয়ে এই রাশিটাকে নিয়ে আমরা বর্গ করে দেব, ঠিক আছে। তো করি দুদিক থেকে। এবার দেখো √5টাকে আমরা ধরে নিচ্ছি a, আর √6টাকে ধরে নিচ্ছি b। তাহলে এটা কি আছে, a প্লাস b এর হোল স্কোয়ার আছে না। a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি হয়, a স্কোয়ার, অর্থাৎ এর কাজ কে করছে, √5 করছে, তাহলে এর কাজ যদি √5 করে তাহলে √5 এর স্কোয়ার হবে, প্লাস 2 ইন্টু √5 ইন্টু √6 প্লাস √6 এর স্কোয়ার। কেন লিখলাম এরকম, কারণ আমরা জানি a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এর কাজ করছে √5 আর b এর কাজ করছে √6, ব্যাস এই সূত্র আমি ফেলে দিলাম, তাহলে আমরা এটা পেলাম। এবার বন্ধুরা এখানে ক্যালকুলেশন করব, √5 এর স্কোয়ারের মান হয় কত 5 হয়, আর এখানে 2, আর √5 এর সাথে √6 গুণ করব, ঠিক আছে। √5 এর সাথে √6 গুণ হবে, কিন্তু 2 এর সাথে গুণটা হবে না, তাহলে গুণটাকে আমরা করতে পারবো না বলে 2টাকে বাইরে রাখবো। আর এখানে √30 প্লাস √6 এর স্কোয়ার মানে 6 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার এই 5 আর 6 যদি যোগ করো তাহলে আমরা কত পাবো, 11 পাবো। তাহলে 11 প্লাস 2√30, তাহলে এখান থেকে আমরা পেলাম এইটা। বন্ধুরা একইভাবে আমরা এইখান থেকে কি পাবো, তাহলে √10টাকে যদি তুমি a ভাবো আর √3টাকে যদি b ভাবো, তাহলে এখানেও তো ওই একই সূত্র a প্লাস b হোল স্কোয়ারের সূত্র পড়ছে।
তাহলে কি হবে √10 স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস 2√a ইন্টু b প্লাস b স্কোয়ার। এবার √10 স্কোয়ার মানে হলো 10 প্লাস এখানে 2√3 × 30 এর বর্গমূল প্লাস 3। এবার 10 আর 3 যোগ করো 13 প্লাস 2√30। এবার বন্ধুরা দেখো তো এখানে আছে 2√30 তার সাথে 11 যোগ করেছি, আর এখানে 2√30 তার সাথে 13 যোগ করেছি। তো একদম সহজ হয়ে গেল। কোনটা বড়? কোনটা বড়? যেহেতু এইটা আর এইটা দুটো সংখ্যাতেই একই রকম আছে, তাহলে এই সংখ্যাটার সাথে 13 যোগ করলে যে সংখ্যাটা পাবো সেটাই তো বড় হবে, কারণ এই সংখ্যাটার সাথে 11 যোগ করা আছে আর এই সংখ্যাটাতে 13 যোগ আছে, তার মানে এই সংখ্যাটা বড় হলো। তাহলে এবার লিখবো, যুক্তিটা দিচ্ছি, যেহেতু 13 11 থেকে বড়, 13 যেহেতু 11 থেকে বড়, অতএব 2√30 প্লাস 13, 2√30 প্লাস 13 এটা বড় হবে 2√30 প্লাস 11 থেকে, তাই তো? এবার বন্ধুরা এই 2√30 প্লাস 13টা কোন সংখ্যা থেকে এসছে? এই সংখ্যাটা থেকে এসছে। তাহলে এবার লিখব যে √10 প্লাস √3 এইটা এর হোল স্কোয়ার বড় হবে, আর এই সংখ্যাটা কোথা থেকে এসছে? এই সংখ্যাটা থেকে, √5 প্লাস √6 এর হোল স্কোয়ার। বড় বলে আমি এইভাবে চিহ্নটা দিয়েছি, হ্যাঁ, এটাকে বলবো গ্রেটার দ্যান সিম্বল, মানে এই চিহ্নর বাঁদিকে যেটা থাকবে সেটা বড়, ডান দিকে যেটা থাকবে সেটা ছোট। এবার দুদিক থেকে স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে কি পাচ্ছি? √10 প্লাস √3 এটা বড় হচ্ছে √5 প্লাস √6 থেকে। তাহলে কি লিখবো উত্তর? √10 প্লাস √3 হলো বৃহত্তম বা বড়। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন 4 দাগে 5, প্রশ্নে বলা হচ্ছে x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x আর y এর মান কত? দেখো বন্ধুরা, ক্রমিক সমানুপাতি মানে কি? ক্রমিক সমানুপাতি মানে পরপর সংখ্যাগুলোর যে পরপর যে অনুপাত হবে সেই অনুপাতগুলো সমান। পরপর অনুপাত মানে কি? পরপর অনুপাত মানে হচ্ছে x আর 12 অনুপাত এটা সমান হবে 12 সাথে y অনুপাত। আমরা পরপর সংখ্যা নেব, x আর 12 অনুপাত সাজাবো, তারপর 12 আর y অনুপাত, প্রথমে x আর 12 অনুপাত, পরে 12 আর y অনুপাত, তারপরে y আর 27 অনুপাত। এই তিনটে অনুপাত যেটা হচ্ছে যদি সমান হয় তখন আমরা বলবো যে এই সংখ্যাগুলো ক্রমিক সমানুপাতি। আচ্ছা, তাহলে আমরা একটা সম্পর্ক পেলাম। এবার এই সম্পর্ক থেকে আমরা x আর y এর মানটা বার করব। তো খুব সহজ ব্যাপার, দেখো কি করে বার করব। সবার প্রথমে এই দুটো মানকে নিয়ে নাও, ঠিক আছে? এই দুটো মানকে নিয়ে নাও, এই দুটো মান, এখানে কিছু ধরার দরকার নেই। তাহলে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। এখন এটা আমি বক্স করে দিয়েছি, ঠিক আছে? তোমরা বক্স করো না, তোমাদের বোঝানোর জন্য আমি এটাকে বক্স করেছি। লিখবো 12/y ইকুয়ালস টু y/27। এটা কি কেন নিচ্ছি? কেন দেখো, নেওয়ার একটাই কারণ আছে, এই সম্পর্কটাকে যদি নিয়ে নিই তাহলে এখান থেকে আমি সরাসরি y এর মান পেয়ে যাব। কিন্তু যদি আমি প্রথম এই দুটোকে নিতাম না, তাহলে আমরা কিন্তু x আর y এর মান বার করতে পারতাম না, কারণ একটা সমীকরণে যদি একই সাথে x আর y যদি থাকে তাহলে তার মান তুমি বার করতে পারবে না, একটা একটা করে বার করতে হবে। তাই সবার প্রথমে আমরা y এর মান বার করব, ঠিক আছে? তাহলে y এর মানটা বার করি। তাহলে এখানে দেখো কত হচ্ছে, y আর y গুণ করলে কত হবে? y স্কোয়ার। আর এখানে 12 গুণ 27, এই গুণটা করার দরকার নেই, ঠিক আছে? এরকম ভাবেই রেখে দাও। তাহলে এবার y স্কোয়ারটা আমরা তুলবো একটু পরে। এখানে আমরা 12কে কিভাবে লিখতে পারি? 12কে লিখতে পারি 3 ইন্টু 2 ইন্টু 2। তোমরা করে দেখতে পারো, ঠিক আছে? করে দেখতে পারো। 3 দিয়ে কাটলে মানে উৎপাদক করলে তাহলে কত? 4, তারপর 2 দিয়ে 2। আচ্ছা, 27 মানে 3 গুণ 3 গুণ 3। এবার বন্ধুরা আমরা এই স্কোয়ারটাকে তুলে দেবো, তাহলে কি হয়ে যাবে? বর্গমূল হয়ে যাবে। তাহলে 2টো 2 আর 4টে 3। তোমরা নিশ্চয়ই জানো এই ধরনের অঙ্ক করতে, যে 2টো 2 আছে মানে বর্গমূল একটা 2 হবে, আর 4টে 3 আছে তার মানে বর্গমূল হবে 2টো 3। তাহলে 3 3 কে 9, 9 2 18। তাহলে আমরা y এর মান পেয়ে গেলাম কত? 18। তাহলে একটা উত্তর তো চলে আসলো 18। তাহলে এটা একটা উত্তর। আচ্ছা, y এর মানটা এবার পেয়ে গেছো। এবার আমরা এই সম্পর্কটাকে নেব, হ্যাঁ, এই সম্পর্কটা নেব। আবার x/12
সমান সমান 12/y। এবার আমরা এখানে y এর মানটা বসিয়ে দেবো, ব্যাস তাহলেই দেখবে খুব সহজে অঙ্কটা হয়ে গেল। y এর মান 18 এখানে বসিয়ে দিলাম, এখানে কারণটা লিখে দেবো যেহেতু y = 18। এবার দেখো তো এখানে কাটাকুটি হচ্ছে, দেখো আচ্ছা কাটাকুটি করার আগে আরেকটা জিনিস আমি করে নিই। এখানে 12/18 আছে, এটাকে লিখলাম, আর এই 12টাকে ওপাশে নিয়ে চলে যাচ্ছি, তাহলে আমরা কি পেয়ে যাবো x এর মান, তাহলে 12 ওপাশে গেলে গুণ হয়ে যাবে। এবার কাটাকুটি করো, 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 6 3 6 18, তাহলে 3 4 12, তাহলে x এর মান পেলাম 4 দুগুণে 8। তাহলে এইটা আর একটা উত্তর। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? বন্ধুরা পরের অঙ্ক 4 দাগের 6 বলছে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসির মান 65 ডিগ্রি, অ্যাঙ্গেল এসিবির মান 55 ডিগ্রি এবং ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র হলে অ্যাঙ্গেল ওবিসির মান নির্ণয় করো। তো বন্ধুরা এখানে আমাদের সব থেকে বড় যেটা কথা, যে এই অঙ্কটা করতে গেলে আমাদের যেটা লাগবে, যে জিনিসটা না জানলে এই ধরনের অঙ্ক করতেই পারবে না, সেটা হলো পরিকেন্দ্র কি, হোয়াট ইজ সার্কামসেন্টার। পরিকেন্দ্র কি? তো পরিকেন্দ্র মানে হলো কোনো একটা ত্রিভুজের যে পরিবৃত্ত হয় সেই বৃত্তের কেন্দ্র। কোনো ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র। এবার পরিবৃত্ত কি? পরিবৃত্ত মানে হলো এমন একটা বৃত্ত যেটা ভিতরে ত্রিভুজ থাকবে। মানে আমি একটা ছবি এঁকে তোমাদের দেখাচ্ছি। ধরে নাও এরকম একটা বৃত্ত আছে, আর এই বৃত্তের হচ্ছে কেন্দ্র হচ্ছে এইটা, আর এই কেন্দ্রটা এই রকম আছে যে এই রকম একটি ত্রিভুজ আছে, এরকম একটি ত্রিভুজ আছে, এবং এই ত্রিভুজের ভিতরে এই বৃত্তের কেন্দ্রটা আছে। তখন এই কেন্দ্রটাকেই বলবো এই ত্রিভুজের পরিকেন্দ্র, কারণ এই ত্রিভুজটার পরিবৃত্ত হচ্ছে এই বৃত্তটা। তাহলে এই ত্রিভুজের পরিবৃত্ত যদি এই বৃত্তটা হয়ে থাকে, তাহলে এই বৃত্তের কেন্দ্রকেই বলবো এই ত্রিভুজের পরিকেন্দ্র, যেটা এখানে বলে দিয়েছে ও, যেটা এখানে কি বলেছে ও বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এইবার আর কি বলেছে, আমি এই ত্রিভুজটার নাম দিয়ে দিই এবিসি। এবার এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল এবিসি অর্থাৎ বি কোণটার মান 65 ডিগ্রি। এসিবি অর্থাৎ সি কোণটার মান 55 ডিগ্রি। তাহলে আমাদের বার করতে হবে ওবিসি। তাহলে ওবিসি মানে আমাদের এখানে একটা যুক্ত করতে হবে, এটাকে আমরা যুক্ত করি। ওবিসি অর্থাৎ এই কোণটার মান আমাদের বার করতে হবে। তো বন্ধুরা এখানে আমি কি করবো, এখানে আমি একটা অতিরিক্ত অঙ্কন করব। ঠিক আছে, অতিরিক্ত অঙ্কন, এবং সেটা কিভাবে দেখো, আমরা এই ও বিন্দু থেকে না এইটাকে বাড়িয়ে দেবো, এই বি ও রেখাটাকে বাড়িয়ে দেবো, বাড়ি দিয়ে বৃত্তকে ছেদ করাবো। আর এ বিন্দু থেকে এই ছেদ বিন্দুটা, ধরে নাও এই ছেদ বিন্দুটা হচ্ছে ডি, এই এ থেকে আবার ডি যুক্ত করব। ঠিক আছে, এইভাবে করলাম। তাহলে আমি কি করব, তাহলে বিও কে বর্ধিত করা হলো, যা বৃত্তকে ডি বিন্দুতে ছেদ করে। এবং এ কমা ডি যুক্ত করা হলো। ঠিক আছে, আমরা এটা করলাম, যুক্ত করলাম। এবার বন্ধুরা এইটা যুক্ত করার ফলে না কি হয়েছে জানো তো, এইখানে যে ডিতে যে কোণটা তৈরি হয়েছে, এই কোণটার মান জানো কত, এই কোণটার মান হবে 55 ডিগ্রি। কেন হবে বন্ধুরা, দেখো ব্যাপারটা বুঝে নাও। ধরে নাও আমার কাছে এরকম একটা কোনো বৃত্ত আছে, তো এই বৃত্তের উপর কোনো দুটো বিন্দু নিয়ে নাও, বিন্দু নিয়ে তুমি কি করবে, এইটাকে যুক্ত করে দাও। তাহলে এইটাকে আমরা বলবো জ্যা। তো সেই জ্যাটা ধরে নাও এবি, এবি হচ্ছে জ্যা। এবং এই দুটো বিন্দু দিয়ে বৃত্তের উপরে আরও দুটো বিন্দু নিয়ে নাও, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, অন্য যে কোনো জায়গায় তুমি নিতে পারো। ঠিক আছে, এবার এ বিন্দু থেকে এই বিন্দুটা ধরুন একটা সি বিন্দু, এটাকে যুক্ত করো। আবার সি থেকে বি বিন্দু যুক্ত করো। তাহলে এই যে সি বিন্দু থেকে আমি দুটো বিন্দুকে যুক্ত করে দিলাম, জ্যার দুটো বিন্দুকে যুক্ত করলাম, একটা এইভাবে একটা এইভাবে। তাহলে এখানে একটা কোণ তৈরি হলো। এই কোণটার মান যদি এক্স হয়, ধরে নিলাম এই কোণটার মান এক্স,
এবার এই বৃত্তের উপর আরো একটা বিন্দু নিয়ে নাও, ধরে নাও ডি বিন্দু, ঠিক আছে? তাহলে এবার এ বিন্দু থেকে ওই ডি বিন্দু যুক্ত করো, আবার ডি আর বি যুক্ত করো, মানে এই জ্যাড দুটো প্রান্ত বিন্দু দিয়ে আমি এই ডি বিন্দুটাকে যুক্ত করবো। তাহলে এখানে একটা যে কোণ উৎপন্ন হলো, এই কোণটার মানও কিন্তু এক্স ডিগ্রি হবে। এই দুটো কোণকে আমরা বলি একই বৃত্তাংশস্থ কোণ। একই বৃত্তাংশস্থ কোণ, এই দুটোর মান সমান হবে। এবার দেখো তো বন্ধুরা, আমি যদি এই অংশটা একটু মুছে দিই তাহলে দেখো তো কি পাচ্ছ। দেখো, না এখানে কিছু মোছার দরকার নেই। দেখো এই যে এবি, এটা তো জ্যা একটা, তাহলে এই এবির একটা বিন্দু এ আর একটা বিন্দু বি, তাহলে দেখো এ বিন্দু থেকে আমি সি বিন্দু যুক্ত করেছি, সি বিন্দু থেকে বি বিন্দু যুক্ত করেছি, তাহলে এই কোণটার মান 55 ডিগ্রি হলে একইভাবে এ বিন্দু থেকে ডি কে যুক্ত করেছি আর বি বিন্দু থেকে ডি কে যুক্ত করেছি, তাহলে এই কোণটার মান কত হবে? এটা যদি 55, এটাও 55 ডিগ্রি। তাহলে লিখবো যেহেতু অ্যাঙ্গেল এসিবি ও অ্যাঙ্গেল এডিবি একই বৃত্তাংশস্থ কোণ, অতএব এই দুটো কোণের মান সমান হবে। অতএব অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এডিবি, যার মান হচ্ছে 55 ডিগ্রি। এবার বন্ধুরা আমি এবার তোমাদের একটা ত্রিভুজের কথা বলছি। দেখো তো ত্রিভুজটা এ বি ডি, এই যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ, এই এবিডি ত্রিভুজের এই কোণটার মান 90 ডিগ্রি। এবার বন্ধুরা কেন? দেখো কেন, এবার লিখবো, আমি সেটা বোঝাচ্ছি তোমাদের। লিখবো অ্যাঙ্গেল বিএডি, এই কোণটার মান 90 ডিগ্রি। এই কোণটাকে আমরা বলি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। দেখো বন্ধুরা, তোমাদের বইতে, পাঠ্য বইতে এরকম একটা উপপাদ্য আছে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এই বলে একটা উপপাদ্য আছে। তো যদি আমি কোনো একটা ব্যাস অঙ্কন করি, এটা ব্যাস ধরছি, এটা ব্যাস মানে বৃত্তের কেন্দ্রগামী রেখা, ঠিক আছে? বৃত্তের কেন্দ্রগামী রেখা। তো আমি এখানে ধরে নিচ্ছি যে বিওডি, এটা হচ্ছে বৃত্তের ব্যাস, তাই না? বিওডি, কারণ বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, তাহলে এই বিওডি আমরা ব্যাস অঙ্কন করলাম। এবার বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু নিয়ে নাও, ধরে নাও এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু। এবার তুমি এই বি আর এ যুক্ত করো আর এ আর ডি যুক্ত করো, তাহলে এই কোণটার মান কিন্তু 90 ডিগ্রি। খুব সহজেই কিন্তু এটা প্রমাণ করা যায়, ঠিক আছে? এটা 90 ডিগ্রি। এই কোণটাকে আমরা বলি অর্ধবৃত্তস্থ কোণ। এবার দেখো ঠিক একই জিনিস এখানে আমরা পাচ্ছি। দেখো তো বিওডি, এটা তো একটা রেখা, আর এই রেখাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে, তার মানে এই রেখাটা কি? ব্যাস, যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা যদি ব্যাস হয় তাহলে এই ব্যাসের দুই প্রান্ত বিন্দু হচ্ছে বি, ডি আর বি, তাহলে এই দুটো বিন্দু দিয়ে দেখো তো এ তে কোণ তৈরি হয়েছে, ডি দিয়ে এ যুক্ত করেছি, বি দিয়ে এ যুক্ত করেছি, তাহলে এই কোণটার মান কত হবে? 90 ডিগ্রি হবে না? 90 ডিগ্রি হবে তো? 90 ডিগ্রি হলো। তাহলে এটা 90, এটা 55। এবার এই ত্রিভুজটার দিকে তাকাও, এ বি ডি, এই ত্রিভুজটাতে এই কোণটার মান 90 ডিগ্রি, এই কোণটার মান 55 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে? 180 থেকে এই 90 আর 55 আমি বাদ দিয়ে দেবো। একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি বা যোগফল 180 ডিগ্রি হয়, তার মধ্যে একটা কোণ যদি 90 হয় তাহলে বাকি দুটো কোণ মিলে 90 হবে। তাহলে তার মধ্যে একটা কোণ যদি আবার 55 ডিগ্রি হয় তাহলে আরেকটা কোণ কত হবে? 35 ডিগ্রি হবে। এবার এই পুরো কোণটার মান কত? 65, তার মধ্যে এই কোণটার মান 35, তাহলে এই কোণটার মান কত হবে? 30 হবে না? 30 হবে তো, তাই না? এটা 35 হলে এটা 30 হবে, তবেই তো 65 হবে। তাহলে এবার আমরা উত্তর কিন্তু পেয়ে গেলাম 30 ডিগ্রি। এবার আমরা এটা লিখবো, এই কোণটা আমার 90 ডিগ্রি। এবার এই কোণটার মান দেখাবো, অ্যাঙ্গেল এবিডি ইকুয়ালস টু কত হবে? 180 ডিগ্রি থেকে বাদ দিয়ে দেবো 90 প্লাস 55 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস কত হচ্ছে? 90 55 মানে 145 ডিগ্রি, তার মানে এখানে আসলো 35 ডিগ্রি। এবার এবিডি যদি 35 হয় তাহলে 65 থেকে 35 বাদ দিলেই আমরা পেয়ে যাচ্ছি ওবিসি। এবার লিখবো অ্যাঙ্গেল ওবিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এবিসি মাইনাস অ্যাঙ্গেল এবিডি। তাহলে এবিসি কোণের মান তো দিয়েই দিয়েছে 65 ডিগ্রি, আর এবিডি কোণের মান আমরা এক্ষুনি বার করলাম 35 ডিগ্রি, অর্থাৎ আনসার পেলাম 30 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা পরের অঙ্ক, এই অঙ্কটাতে সামান্য একটু ভুল আছে, সেই ভুলটা কোথায় আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে বলেছে পাশের চিত্রে, তো পাশের চিত্রে মানে তাহলে অঙ্কটাতে কোনো চিত্র দেওয়া দরকার, তাই না? কিন্তু টেস্ট পেপারে কোনো ছবি ছিল না।
কোনো ছবি 409 পেজে ছিল না। তো সেই হিসাবে আমি বলতে পারি যে এই অঙ্কতে যদি ছবিটা না দিয়ে থাকে তাহলে আমি বুঝবো কি করে? কারণ এখানে অনেক অঙ্ক আছে যেখানে ছবি না দিলেও বোঝা যায়, কিন্তু এই অঙ্কটাতে কিন্তু তোমরা বুঝতে পারবে না প্রকৃতপক্ষে ছবিটা কিরকম। আর প্রকৃতপক্ষে ছবি যদি না জানা থাকে তাহলে অঙ্কটা করাটা একটু অসুবিধা হয়ে যায়। তাও আমি তোমাদের এই অঙ্কটা ঠিক করিয়ে অঙ্কটা আমি সমাধান করে দিচ্ছি, ঠিক আছে? কোন জায়গাটায় ভুল আছে এবং এই ছবিটা কীরকম হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এবং তারপর অঙ্কটা করে দিচ্ছি। আর একটা ব্যাপার বলে দিই, এই অংশটা আমাদের কোনো দরকার নেই, ঠিক আছে? এইটাও লাগবে না, এটা লাগবে না। এইরকম একই ধরনের অঙ্ক, এই একই ধরনের অঙ্ক তোমাদের বইতে আছে। তোমরা সম্ভবত 7.1 চ্যাপ্টার, হ্যাঁ 7.1 চ্যাপ্টারে তোমরা খুলবে, এই একই ধরনের অঙ্ক পেয়ে যাবে, শুধু নামগুলো আলাদা। এটা ও আছে, এটা এবি আছে, তো এবির জায়গায় হয়তো তোমরা পেয়ে যাবে পিকিউ, এরকম কিছু একটা অঙ্ক আছে, ঠিক আছে? তোমরা দেখে নিও। আচ্ছা, অঙ্কটা দেখি এবার আমরা। এটার প্রকৃতপক্ষে ছবিটা কিরকম হবে। এরকম একটি ছবি হবে, একটা বৃত্ত আছে, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, আর এবি হচ্ছে ব্যাস, তার মানে এবি রেখাটা ও কেন্দ্র দিয়ে যাবে, এটা হচ্ছে এবি। এওডি কোণের মান 140 ডিগ্রি, এওডি, তাহলে এখানে ডিটা থাকবে। তাহলে এই যে কোণটা আমরা দেখতে পাচ্ছি, এই কোণটার মান হচ্ছে 140 ডিগ্রি। তাহলে বিইডি, এবার ই কোণটা কোথায় থাকবে? ই কোণ মানে ই বিন্দুটা কোথায় থাকবে? ই বিন্দুটা এখানে থাকবে, এখানে থাকবে। এবার হচ্ছে বিইডি, তাহলে বিই যুক্ত করো, আর তারপরে ডি এর সাথে ই কেও যুক্ত করো। তাহলে এইখানে যে কোণটা আছে, এই কোণটার মান আমাদের বার করতে বলেছে, ঠিক আছে? এই কোণটার মান, এই যে ছোট্ট কোণটা দেখতে পাচ্ছ বিইডি, এই জায়গাটায় আমাদের মান কত সেটা বার করতে হবে। এখানে কালার করে দিচ্ছি, এইটুকুনি, এই কোণটার মান, ঠিক আছে? তো বন্ধুরা, এইটা আমরা দেখি কিভাবে করব। দেখো, খুব সহজ একটা অঙ্ক। আমরা দেখতে পাচ্ছি যে এই কোণটার মান 140 ডিগ্রি, আর বন্ধুরা এই পুরো কোণটা জানো কি? এই পুরো কোণটাকে বলি আমরা এক সরল কোণ। তো এক সরল কোণের মান হয় 180 ডিগ্রি। এই পুরো কোণটার মান 180 ডিগ্রি, তার মধ্যে এই অংশটা হচ্ছে 140 ডিগ্রি, তাহলে বাকি এই কোণটার মান কত হবে? 40 ডিগ্রি হবে। পুরোটা যদি 180 হয়, তার মধ্যে যদি এটা 140 হয়, তাহলে বাকি অংশটা এটা 40 ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে আগে আমরা সবার প্রথমে এইটাই বার করে দেখাবো যে যেহেতু অ্যাঙ্গেল এওডি 140 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এওবি মানে এই পুরো কোণটাকে কিভাবে লিখবো? এওবি 180 ডিগ্রি, অতএব অ্যাঙ্গেল বিওডি এই কোণটার মান হবে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, অর্থাৎ 40 ডিগ্রি। এবার বন্ধুরা, তোমাদের বইতে এরকম একটি উপপাদ্য আছে, সেই উপপাদ্যে বলা হচ্ছে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের বা বৃত্তাংশস্থ কোণের দ্বিগুণ। মানে হচ্ছে কি, এখানে আমি এটা বৃত্তের কেন্দ্র অঙ্কন করলাম। এবার কেন্দ্র দিয়ে আমি কি করলাম? এই কেন্দ্র সাথে ধরুন আমি দুটো বিন্দু নিয়ে নিলাম, একটা বি আর একটা ডি, আর এটা হচ্ছে ও। এবার বি ও আর ও ডি যুক্ত করলাম, তাহলে এই কোণটাকে আমরা বলবো কি? কেন্দ্রস্থ কোণ, কারণ কেন্দ্রে তৈরি হয়েছে। এরকম একইভাবে আমরা কি করব? একইভাবে আমরা এখানে আর একটা বিন্দু নিয়ে নিলাম, যেখানে খুশি নিয়ে নিতে পারি, আমি একটু সুবিধার্থে একটু অন্য জায়গায় দেখাচ্ছি। এখানে একটা বিন্দু নিয়ে নিলাম, তাহলে এই বি আর ডি বিন্দু দিয়েই এই পরিধির উপরে যে বিন্দুটা আছে সেটাকে যুক্ত করলাম, এটা ধরো ই বিন্দু। তাহলে এই যে কোণটা দেখতে পাচ্ছি, এটা পরিধির উপর সৃষ্টি হয়েছে, আর এই বি আর ডি দিয়েই আমরা অঙ্কন করেছি, কোণটাকে তৈরি করেছি। তাহলে এই কোণটার মান না এই কোণটার দ্বিগুণ হবে, বা এই কোণটার মান যা হবে এই কোণটা তার অর্ধেক হবে। তাহলে বন্ধুরা দেখো তো, এই যে ওটা বৃত্তের কেন্দ্র, আর দেখো ডি থেকে ও যুক্ত করেছি আর ও থেকে বি যুক্ত করেছি, তাহলে এই কোণটা যেটা তৈরি হয়েছে এটা তো কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণের মান 40 ডিগ্রি। আবার এই বি আর ডি বিন্দু দিয়েই ই বিন্দুটা যুক্ত করেছি, আর ই বিন্দুটা কোথায় আছে? পরিধিতে আছে, দেখো পরিধিতে আছে। এই ডি থেকে ই যুক্ত করলাম, বি থেকে ই যুক্ত করলাম, আর এই বিন্দুটা যেহেতু পরিধিতে আছে, তাহলে এই কোণটাকে আমরা কি বলবো? পরিধিস্থ কোণ, তাহলে বা বৃত্তাংশস্থ কোণ। তাহলে বৃত্তাংশস্থ কোণের মান কেন্দ্রস্থ কোণের মানের অর্ধেক হবে, অর্থাৎ বিইডি কোণের মান 20 ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে এবার লিখবো, যেহেতু অ্যাঙ্গেল বিওডি ও অ্যাঙ্গেল বিইডি হলো
একই বৃত্তচাপের উপর অবস্থিত যথাক্রমে কেন্দ্রস্থ কোণ ও পরিধিস্থ কোণ, অতএব অ্যাঙ্গেল বিইডি অর্থাৎ পরিধিস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, তাহলে অর্ধেক হবে বিওডি কোণের। ব্যাস, এবার বিওডি কোণের মান আমি জানি 40 ডিগ্রি, বসিয়ে দিই, হাফ ইন্টু 40 ডিগ্রি অর্থাৎ কেটে গেলে কত আসছে 20 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম বিইডি কোণের মানটা কত 20 ডিগ্রি। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা, পরের অঙ্ক 4-8 বলা হচ্ছে 3 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার। বৃত্তদ্বয়ের অর্থাৎ বৃত্ত দুটির তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তো অঙ্কটা করতে গেলে আগে আমাদের জানতে হবে তির্যক সাধারণ স্পর্শকটা কি, এই বস্তুটা কি জিনিস। তো দেখি এটাকে বোঝার চেষ্টা করি। তো সবার প্রথমে আমরা এখানে দুটো বৃত্ত অঙ্কন করব। একটা ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, মানে একটা বৃত্ত হবে বড়, তো আমি ছবিটা একটু নিচে আঁকছি, আর একটা বৃত্ত ছোট। এবার এই দুটো বৃত্তের যে কেন্দ্র আছে সেটা আমি নাম দিয়ে দিচ্ছি, ধরে নাও এটা এ আর এটা হচ্ছে বি, ঠিক আছে, বি। এবার এই কেন্দ্র দুটোর মধ্যে যে দূরত্ব সেটা এখানে বলে দিয়েছে 13 সেন্টিমিটার, অর্থাৎ এবি ইকুয়ালস টু 13 সেন্টিমিটার। আমি আমার মতো করে চিহ্ন ধরে নিলাম, তোমরা পি কিউ নাম দিতে পারো বা অন্য কোনো নাম দিতে পারো। এবার বন্ধুরা, তির্যক সাধারণ স্পর্শক বলতে বোঝায় এমন একটা স্পর্শক যেটা বৃত্তের কেন্দ্রকে ছেদ করবে। মানে আমি এইখান থেকে একটা রেখা টানবো যেটা বৃত্তের স্পর্শক হবে। হ্যাঁ, বেঁকে গেল একটু, তোমরা স্কেল ধরে আঁকবে। ঠিক আছে, এই স্পর্শকটাকে আমরা বলছি তির্যক সাধারণ স্পর্শক। তির্যক কেন? কারণ এটা দেখতে পাচ্ছ তোমরা বাঁকা, আর যেটা বৃত্তের কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাকে ছেদ করেছে, তাই হচ্ছে এটার নাম তির্যক। সাধারণ কেন? কারণ এই স্পর্শকটা এই বৃত্তেরও স্পর্শক, এই বৃত্তেরও স্পর্শক, তাই সাধারণ। সাধারণ মানে ইংরেজিতে বলে থাকি আমরা কমন। তো এই স্পর্শকটার এটা হচ্ছে স্পর্শবিন্দু, আর এই বৃত্তের স্পর্শবিন্দু হচ্ছে এইটা, তাহলে সেটা নাম দিয়ে দিই। ধরে নাও এই বিন্দুটার নাম হচ্ছে পি, আর এই বিন্দুটার নাম ধরে নাও কিউ। এবার এই পি কিউ এর দূরত্ব আমাদের এখানে মাপতে হবে। ঠিক আছে, পি কিউটা কি? তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, এটার জন্য আমরা কি করব, এই এ আর পি এটাকে যুক্ত করব। এ আর পি যুক্ত করব, আর এদিকে বি আর কিউ যুক্ত করব। তো বন্ধুরা, যখনই আমরা যুক্ত করব না, তো এই কোণটার মান হয়ে যাবে 90 ডিগ্রি। এই কোণটার মান হয়ে যাবে 90 ডিগ্রি। বন্ধুরা, তোমার এরকম একটা উপপাদ্য আছে, বলা হচ্ছে যে স্পর্শকের উপর যদি আমি লম্ব অঙ্কন করি তাহলে সেটা কেন্দ্র দিয়ে যাবে। বৃত্তের স্পর্শক এর উপর স্পর্শবিন্দু থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত যুক্ত করলে যে রেখা পাওয়া যায় সেই রেখাটি স্পর্শকের উপর লম্ব হয়। তো এই হিসাবে পিটা হচ্ছে স্পর্শবিন্দু, এটা হচ্ছে কেন্দ্র, যুক্ত করলে যে রেখাটা পাচ্ছি এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এই ব্যাসার্ধটা কত? 3 একক, মানে 3 সেন্টিমিটার। তাহলে এই ব্যাসার্ধ আর স্পর্শক এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। একইভাবে বিকিউ এই বৃত্তের ব্যাসার্ধ মানে 2, তাহলে এই ব্যাসার্ধ আর স্পর্শক এদের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। এখানে লিখে দিই এপি হচ্ছে 3 সেন্টিমিটার আর বিকিউ হচ্ছে 2 সেন্টিমিটার। এবার বন্ধুরা, আমরা এখানে কি করব? দেখো, এখানে একটা অতিরিক্ত অঙ্কন করব। এই বি বিন্দু থেকে না, বি বিন্দু থেকে আমি এই রেখাটার সমান্তরাল করে একটা রেখা টানব।
ঠিক আছে, আর এই রেখাটাকে বাড়িয়ে দেবো যেটা ওখানে ছেদ করবে। তাহলে এখান থেকে একটা সমান্তরাল রেখা অঙ্কন করব। যেটা বর্ধিত এপিকে মানে এপির বর্ধিত অংশকে একটা বিন্দুতে ছেদ করবে, সেটা নাম ধরে নাও আর, ধরে নাও আর। ঠিক আছে, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি না আর পি কিউ বি, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। কেন? কারণ এই কোণটার মান 90 ডিগ্রি, আবার এই বাহুটার সাথে এই বাহুটার সমান্তরাল। তাহলে প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি যদি হয় আর একজোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয়, তাহলে সেটা আয়তক্ষেত্র হয়। তাহলে এটা আয়তক্ষেত্র, এবং আয়তক্ষেত্র জানি আমরা বিপরীত বাহুগুলো সমান হয়, অর্থাৎ এই বাহুটার পরিমাপ আর এই বাহুটার পরিমাপ সমান হবে, এই বাহুটার পরিমাপ আর এই বাহুটার পরিমাপ সমান হবে। তাহলে এই বাহুটার মাপ যদি আমি পেয়ে যাই, তাহলে সেই মাপটাই তো এই বাহুটার মাপ হবে, অর্থাৎ তির্যক সাধারণ স্পর্শকের পরিমাপটা আমরা পেয়ে যাব। কোনটা বার করলে পেয়ে যাব? আরবি আর পি কিউ এই দুটো সমান, তাহলে আরবির পরিমাপ যা হবে পি কিউ তির্যক স্পর্শকের পরিমাপ সেটাই হবে। তাহলে এবার লিখবো এখানে তাহলে লিখবো যে এপি লম্ব পি কিউ এবং বি কিউ লম্ব পি কিউ। এবার আর সাথে সাথে এটা লিখবো বি বিন্দু থেকে কিউপি এর সমান্তরাল অঙ্কন করা হলো। যা বর্ধিত এপিকে আর বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এখন তাহলে আমরা কি লিখতে পারি যে আর পি কিউ বি এর আরবি সমান্তরাল পি কিউ এবং আরপি কমা বি কিউ বি কিউ লম্ব পি কিউ, মানে আরবি আর পি কিউ সমান্তরাল, আর আরপি আর বি কিউ এই দুটো রেখাই পি কিউর উপর লম্ব। ঠিক আছে, যেহেতু লম্ব তাহলে এবার লিখতে পারি অতএব আরপি কিউ বি হলো আয়তক্ষেত্র। আমি পুরো ডিটেলে লিখে তোমাদের করাচ্ছি। হ্যাঁ, আয়তক্ষেত্র। এবার যদি আয়তক্ষেত্র হয় তার মানে কি হলো, বিকিউ বাহুর যে পরিমাপ, মানে এই বাহুটার যে পরিমাপ আর এই বাহুটার পরিমাপ সমান হবে। বিকিউ ইকুয়ালস টু আরপি ইকুয়ালস টু 2 সেন্টিমিটার। ঠিক আছে, এবং পিকিউ আর বিআর এই দুটো সমান। ঠিক আছে, তার মানে বিআর এর পরিমাপটা আমরা বার করব, বার করলেই পিকিউর পরিমাপটা পেয়ে যাব, একই মাপ। হ্যাঁ, আমাদের পিকিউটা বার করতে হবে, তো পিকিউ বার করতে গেলে আমাদের বিআরটা লাগবে। এবার বন্ধুরা দেখো, বিকিউ যদি 2 হয় তাহলে এই অংশটাও 2, এইখান থেকে এতটা 2, তাহলে পুরো অংশটা কত হলো? পুরো অংশটা হলো 5, তাই না? এবার এইটা যদি 5 হয়, এইখান থেকে এতটা কত? এখান থেকে এতটা 13। এবার বন্ধুরা দেখো তো, এই কোণটা তো 90 ডিগ্রি, তার মানে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি আর এ বি, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে এবি বাহুটা দেখতে পাচ্ছি এটা হলো অতিভুজ, তাহলে এটা হলো 5 ভূমি ধরে নিতে পারো, আর তাহলে এটা হলো লম্ব বিআর। ব্যাস, আমরা বিআরটা বার করবো পিথাগোরাসের সূত্র ফেলে। এবার লিখবো এখন এ আর ইকুয়ালস টু এপি প্লাস আরপি। ছবিতে দেখে নাও, এ আর এই বাহুটাকে আমি কি করছি, এ আর মানে হলো এপি আর পি আর এই দুটো বাহুর যোগফল। এবার এপির পরিমাপ হচ্ছে 3 আর আরপির পরিমাপ 2, অর্থাৎ 5 সেন্টিমিটার, আর এবি হচ্ছে 13 সেন্টিমিটার। এবার আমরা সরাসরি বার করব
পিথাগোরাসের সূত্র ফেলে আর বির পরিমাপ বা বিআর এর পরিমাপ। এবার লিখব ত্রিভুজ এ আর বি এর বিআর ইকুয়ালস টু মানে মানে এখানে আমি সরাসরি ফেলে দিচ্ছি, অতিভুজ থেকে বাদ দিয়ে দেবো। অতিভুজ হচ্ছে এবি, তাহলে এবি স্কোয়ারের থেকে আমি বাদ দিয়ে দেবো এ আর এর স্কোয়ার। ঠিক আছে, ছবিটা আমি এখানে পাশে আঁকছি, দেখে নাও, বুঝতে পারবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে বি। তাহলে এ থেকে বি পর্যন্ত মানে বৃত্তদ্বয় কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13, আর এ আর আমরা এক্ষুনি বার করলাম 5, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই বাহুটা কত? তাই এটা যদি 90 ডিগ্রি হয় এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ থেকে, অতিভুজের স্কোয়ার থেকে এই বাহুটার স্কোয়ার বাদ দিয়ে দিলেই আমি পেয়ে যাব এই বাহুটার স্কোয়ার, এবং বর্গমূল করলে এই বাহুটার পরিমাপ পেয়ে যাব। তাহলে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার বর্গমূল এত সেন্টিমিটার। তাহলে 169 মাইনাস 25 এত সেন্টিমিটার, অর্থাৎ 144 বর্গমূল এত সেন্টিমিটার, মানে 12 সেন্টিমিটার। এবার বিআর যদি 12 হয় তাহলে পিকিউও 12 হবে, অতএব পিকিউ ইকুয়ালস টু বিআর ইকুয়ালস টু 12 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে উত্তর। বন্ধুরা, পরের অঙ্ক 4 দাগের 9 বলা হচ্ছে এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি এবং এবি 6 সেন্টিমিটার। এটা এরকম দাগ দেওয়ার মানে হলো এবি বাহুর দূরত্ব, এবি বাহুর দূরত্ব 6 সেন্টিমিটার। এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে এরূপে ছেদ করে যে ওবি ও ডি বাহুর অনুপাত ও এ ও সি বাহুর অনুপাত সমান, এবং সেই সমান মানটা কত? 3/2। মানে এই অনুপাতটা প্রত্যেকটার মান 3/2। তবে ডিসি বাহুর মানে দৈর্ঘ্য কত আমাদের বার করতে হবে। তো বন্ধুরা, খুব ভালো অঙ্ক এটা। আমাদের সর্বপ্রথমে একটা ট্রাপিজিয়াম অঙ্কন করতে হবে। ট্রাপিজিয়াম মানে তোমরা নিশ্চয়ই জানো যে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় আর অপর জোড়া বিপরীত বাহু তির্যক হয়। এই দুটো বাহু আমি সমান্তরাল বাহু এঁকেছি, তো আমি এই নিচের বাহুটার নাম দিচ্ছি এবি। এই নিচের বাহুটার নামই কিন্তু এবি হবে, হ্যাঁ। আর এইটা সিডি। তুমি যদি এইখানে এবি দাও তাহলে কিন্তু ছবিটা একটু ভুল হয়ে যাবে, পরীক্ষায় হয়তো নাম্বার পেয়ে যাবে ছবি ভুল করলেও, অসুবিধা নেই। বাট তোমাদের কিন্তু বুঝতে একটু অসুবিধা হতে পারে যদি ছবি ভুল করে ফেলো। এইভাবে যুক্ত করলাম, এই দুটো বাহু হচ্ছে তির্যক। এবার বলছে এসি আর বিডি এই দুটো কর্ণ আমাদের যুক্ত করতে হবে, আর সাথে সাথে এখানে বলে দিচ্ছি এবির পরিমাপটা 6 সেন্টিমিটার। আমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা এবি আর ডিসি সমান্তরাল বলেছে, তাই এবি আর ডিসি সমান্তরাল লিখেছি, আর এবিটা হচ্ছে 6, অর্থাৎ এইখান থেকে এতটার পরিমাপ হচ্ছে 6। এসি আর বিডি কর্ণ, তাহলে এবার এসি কর্ণটাকে আমরা যুক্ত করি, আর বিডি কর্ণটাকে যুক্ত করি, যুক্ত করলাম, এবং তারা ও বিন্দুতে ছেদ করেছে। তো এইখানে এই বিন্দুটার নাম দিচ্ছি ও। এমনভাবে ছেদ করেছে যে ওবি আর ওডি এটার অনুপাত 3/2। তাহলে বুঝতেই পারছো ওবির পরিমাপটা বড় হবে, ওডির পরিমাপটা ছোট হবে। এবং দেখো ওবির পরিমাপটা বড় পাচ্ছি, ওডির পরিমাপটা ছোট। এবার ভেবে দেখো এবিটা যদি তুমি উপরে দিতে আর ডিসিটা যদি নিচে দিতে তাহলে এটা হতো ডি, ঠিক আছে। তাহলে এই ডি থেকে ও পর্যন্ত পরিমাপটা তো বড় দেখাতো, কিন্তু এখানে ওডি তো ছোট। তাহলে এই জন্যই বলেছিলাম ডিসিটা উপরে হবে, এবিটা নিচে হবে। তাহলে এবার ওবি আর ওডি এর পরিমাণটা ওএ আর ওসির এই অনুপাতটা 3/2। তাহলে ডিসির পরিমাপটা আমাদের বার করতে হবে। দেখো বন্ধুরা, যখনই কোনো ট্রাপিজিয়ামের কর্ণ দুটোকে আমরা যুক্ত করব, আর যুক্ত করার পরে এই রকম যদি কোনো সম্পর্ক তৈরি হয়, তাহলেই এই ট্রাপিজিয়াম যে 4খানা ত্রিভুজ তৈরি করেছে তার মধ্যে বিপরীত দিকের ত্রিভুজগুলো সবসময় সদৃশ্য হবে। মানে বলতে চাইছি সিওডি এই ত্রিভুজটা আর এওবি এই ত্রিভুজটা সদৃশ্য হবে, ঠিক আছে, সদৃশ্য হবে। তো আর সদৃশ্য হলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়। তো সেই ব্যাপারটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো কিভাবে করব। দেখো এই কোণটা কিন্তু সমান, বিপ্রতীপ কোণ। এবার ডিসি বাহুর সাথে এবি বাহুটা সমান্তরাল, তার মানে এই কোণটার সাথে এই কোণটা সমান। আবার এই বাহুটার সাথে এবি বাহুটা সমান্তরাল এবং বিডি ভেদক, তাহলে এই কোণটার সাথে এই কোণটাও সমান।
অর্থাৎ একান্তর কোণ। এবং দেখতে পাচ্ছি এই দুটো ত্রিভুজের কোণগুলো সমান বলেই তবেই তো আমি বলছি এই দুটো ত্রিভুজ সদৃশ্য। তাহলে লিখব যেহেতু ডিসি সমান্তরাল এবি এবং এসি ভেদক, তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান। অতএব অ্যাঙ্গেল ডিসি এ, ঠিক আছে, ডিসি এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিএসি, ঠিক আছে, ডিসিএ এই কোণটা আর এই কোণটা সমান। আবার ডিসি সমান্তরাল এবি এবং বিডি ভেদক। তো যদি ভেদক হয়, ডিসির সাথে এবি সমান্তরাল, যদি বিডি ভেদক হয়, তার মানে এই কোণটার সাথে এই কোণটা সমান। তাহলে সি ডি বি ইকুয়ালস টু এ বি ডি। এবার লিখব এবং অ্যাঙ্গেল সিওডি সমান সমান অ্যাঙ্গেল এওবি। অতএব আচ্ছা, এওবি ত্রিভুজটাই আগে নিলাম। অতএব এওবি ত্রিভুজটা সদৃশ্য হবে ত্রিভুজ সিওডি এর সাথে। হ্যাঁ, এই দুটো ত্রিভুজ সদৃশ্য হবে। আচ্ছা, এবার এখানে দেখো এ কোণের সাথে সি কোণটা সমান। হ্যাঁ, তাই এ কোণটাকে আগে লিখব, এ বিন্দুটাকে আর সি বিন্দুটাকে আগে লিখব। ও কোণের সাথে দেখতে পাচ্ছ ও কোণের সাথে ও কোণ সমান, ডি কোণের সাথে বি কোণ সমান। তাহলে এখানে বি কোণ আর এখানে ডি কোণ, এইভাবেই নেব। এবার আমরা এখানে কি করব, যেহেতু দুটো ত্রিভুজ সদৃশ্য, তাহলে সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। অনুরূপ বাহুর অর্থ হচ্ছে, যেমন এই ত্রিভুজের সিওডি ত্রিভুজের এই যে বি কোণটা দেখতে পাচ্ছি না, এই কোণের বিপরীত বাহু কি সিও, আর এই কোণটার সাথে সমান কোণ কোনটা ছিল, এই কোণটা। তাহলে এই কোণের বিপরীত বাহু এইটা, তাহলে এই কোণের বিপরীত বাহু এইটা আর এই কোণের বিপরীত বাহু এইটা। এই দুটো বাহুর অনুপাত, এবার এই দুটো বাহুকেই আমরা বলবো অনুরূপ বাহু। বোঝাতে পারলাম? যে দুটো কোণ সমান তাদের বিপরীত বাহুকে আমরা বলি অনুরূপ বাহু। তাহলে এই অর্থে এ কোণের বিপরীতে বাহুটা কি, ওবি, তাহলে ওবি লিখব। আর এ কোণের সাথে সমান কোণ কোনটা, সি কোণ, তাহলে তার বিপরীত বাহু কি হবে, ওডি, তাহলে ওডি লিখব। ইকুয়ালস টু ও কোণের বিপরীত বাহু কি, এবি, তাহলে এবি লিখব। আর ও কোণের বিপরীত বাহু কি, সিডি, তাহলে এখানে সিডি লিখব বা ডিসি লিখব। ব্যাস, এইটুকুনি লিখলেই যথেষ্ট, আমার আর পুরোটা লেখার দরকার নেই। এবার দেখো এখানে ওবি বাই ওডির পরিমাপটা দিয়ে দিয়েছে। দেখো ওবি বাই ওডির পরিমাপটা কত, 3/2, তাহলে এটা বসিয়ে দেবো 3/2। আর বন্ধুরা এবির পরিমাপ দিয়ে দিয়েছে, দেখো 6 বাই ডিসি, লিখে দেবো যেহেতু ওবি বাই ওডি 3/2 এবং এবি হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এখানে 3 আর এখানে 6 কেটে গেল 2। এবার 2 দুগুণে 4, কোনাকুনি গুণ করো, আর এখানে 1 আছে, 1 এর সাথে ডিসিকে গুণ করে ডিসি পাবো। ডিসি ইকুয়ালস টু কত হলো, 4 সেন্টিমিটার। তাহলে ডিসির পরিমাপ পেয়ে গেলাম 4 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। বন্ধুরা পরের অঙ্ক খুব ভালো একটা অঙ্ক দিয়েছে। দেখো বলছে সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। এই অঙ্কটা করতে গেলে তোমাদের যে সমস্যাটা হবে সেটা হলো কি, উচ্চতা তো চোঙের হয়, শঙ্কুর হয়, গোলকের তো আর উচ্চতা হয় না বলে এরকম তোমরা শোনোনি, তাই না? কিন্তু না বন্ধুরা, গোলকেরও উচ্চতা হয়। সেটা কিরকম আমি তোমাদের বুঝিয়ে দিই। ধরো না এরকম একটা ফুটবল আছে, তো এই ফুটবলের এটাই হলো তার উচ্চতা, এইখান থেকে এতটা। একটা মেঝের ওপর তুমি যদি ফুটবলটা রাখো, তাহলে মেঝে থেকে এই ফুটবলের উপর অংশ পর্যন্ত যে দূরত্বটা হবে সেটাই তো উচ্চতা হবে। আর এটাই তো এইখান থেকে এতটা, অর্থাৎ ব্যাসের সমান। আমি যদি 8টাকে ধরে নিই ব্যাসার্ধ, তাহলে এইখান থেকে এতটা কি হয়, ব্যাস হয়, তাই না? তাহলে গোলকের যেটা ব্যাস সেটাই গোলকের উচ্চতা। বুঝতে পারলাম? আচ্ছা,
এইবার তাহলে অঙ্কতে বলছে সমান দৈর্ঘ্যের ব্যাস, ব্যাস যদি সমান হয় তাহলে ব্যাসার্ধও সমান হবে। সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট, মানে চোঙের উচ্চতা আর শঙ্কুর উচ্চতা দুটো সমান। এইবার ছবিতে বলতে চাইছে ধরুন একটা মেজের ওপরে আমি একটা বল রাখলাম, ওই একই উচ্চতার একটা আমি কি করলাম, এরকম ভাবে একটি শঙ্কু রাখলাম, আর ওই একই উচ্চতার এরকম আমি একটি চোঙ রাখলাম। এবার এই শঙ্কুটার ব্যাসার্ধ আর, এই চোঙটার ব্যাসার্ধ আর, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি। আর উচ্চতা হচ্ছে এটা এইচ, এটারও উচ্চতা এইচ, আর এটারও উচ্চতা এইচ। তাহলে বলেছে চোঙের আয়তন, শঙ্কুর আয়তন আর গোলকের আয়তনের অনুপাত কত। তো চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ পাই ইন্টু ভূমির ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু উচ্চতা। শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। ঠিক আছে, এবার আমরা এইটার অনুপাত এটার সাথে এটার অনুপাত আমরা বার করব, যেটা আমাদের চেয়েছে। তাহলে আমরা এখানে সবার প্রথমে ধরে নেব, ধরি গোলক বা চোঙ বা শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা যথাক্রমে আর একক এবং এইচ একক। ঠিক আছে, এবার লিখব গোলকের ক্ষেত্রে উচ্চতা সমান সমান গোলকের ব্যাস। তার অর্থ কি, তাহলে গোলকের উচ্চতা এইচ, তাহলে সেটা ব্যাস 2r এর সমান হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, গোলকের ক্ষেত্রে এইচ 2r এর সমান। ঠিক আছে, এবার আমরা আয়তন বার করব। এবার বন্ধুরা কার সাথে কার অনুপাত করব, আগে চোঙ, তারপর শঙ্কু, তারপর গোলক। এবার লিখব চোঙের আয়তন ইজ টু শঙ্কুর আয়তন ইজ টু গোলকের আয়তন। এবার বন্ধুরা শুধুমাত্র সূত্রটা প্রয়োগ করো, তাহলেই হয়ে যাবে। চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশ আছে না, তো এখানে নিচে 3 আছে, এখানে 3 আছে, তাহলে প্রত্যেকটা সংখ্যাকে তোমরা 3 দিয়ে গুণ করে দিতে পারো। হ্যাঁ, সবার প্রথমে 3 দিয়ে গুণ করো, একে 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 পাই আর স্কোয়ার এইচ। এই সংখ্যাটাকে যখন আমি 3 দিয়ে গুণ করব, তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই সংখ্যাটা যখন আমরা 3 দিয়ে গুণ করবো তখন 3 কেটে যাবে, তাহলে কত থাকবে, পাই আর স্কোয়ার এইচ। একইভাবে এই সংখ্যাটা যখন আমরা 3 দিয়ে গুণ করব তখন এই 3 আর এই 3 কেটে যাবে, তাই তো, তাহলে কি থাকবে, থাকবে 4 পাই আর কিউব। তো দেখো বন্ধুরা সর্বপ্রথম আমরা এখানে কি করব, দেখো এখানে দেখো পাই আছে আর স্কোয়ার আছে, এখানেও পাই আছে আর স্কোয়ার আছে, এখানেও পাই আছে আর স্কোয়ার আছে, এখানে আর কিউব মানে আর স্কোয়ারও আছে নিশ্চয়ই, 3টে আর, আমি বলতেই পারি 3টে আর মানে 2টো আর কেটে যাবে। তাহলে পাই আর স্কোয়ারগুলো কেটে দাও, তাহলে কি থাকছে, এখানে 3h, এখানে থাকছে শুধু h, আর এখানে থাকছে 4r। এবার বন্ধুরা গোলকের ক্ষেত্রে আমরা কি জানি, 2r এর মান হচ্ছে h এর সমান, 2r এর মান হচ্ছে h এর সমান। তাহলে এখানে আমি লিখতেই পারি 4 মানে 2 ইন্টু 2r। এবার 2r এর জায়গায় কত লিখবো, h লিখবো, তাহলে নেক্সট স্টেপে লিখে দেবো 3h ইজ টু h ইজ টু 2h। কেন, যেহেতু 2r ইকুয়ালস টু h। এবার h ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত হলো, 3:1:2। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কত পেলাম, 3:1:2।
2। বন্ধুরা, পরের অঙ্ক 4 দাগের 11 অঙ্কে বলছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% হ্রাস পেল। ঠিক আছে, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত নির্ণয় করো। মূল ঘনক মানে যে ঘনকের বাহুর দৈর্ঘ্য যখন এ ছিল, আমরা ধরে নিচ্ছি মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য এ, সেই ঘনকের সাথে পরিবর্তিত ঘনক মানে যখন বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য 50% কমে গেছে। 50% কমে যাওয়া মানে অর্ধেক হয়ে যাওয়া। 50% কমে যাওয়া মানে অর্ধেক হয়ে যাওয়া। যেমন ধরে নাও কোনো ব্যক্তির ওজন 50% কমে গেছে, তার মানে কি? একটা ব্যক্তির ওজন 100 কেজি, তাহলে সে ব্যক্তিটার ওজন যদি 50% কমে যায়, তার মানে ব্যক্তিটার ওজন এখন 50 কেজি হয়ে গেছে। একটা ব্যক্তির ধরো ওজন হচ্ছে 60 কেজি, 50% কমে যাওয়ার মানে তার ওজন হয়ে গেল 30 কেজি, তার মানে অর্ধেক কমে যাচ্ছে। তাহলে যখন একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য এ, সেই ঘনকটাকে তখন আমরা বলবো মূল ঘনক। আর যখন তার বাহুর দৈর্ঘ্য 50% কমে গেছে, তার মানে বাহুর দৈর্ঘ্য হয়ে গেছে a/2, তাহলে সেই ঘনকটাকে বলবো আমরা পরিবর্তিত ঘনক, যখন তার বাহুর দৈর্ঘ্য a/2। এবার বন্ধুরা, আমরা তাহলে মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি a ধরি, তাহলে পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে a/2। তো যেহেতু এটা একটা ভগ্নাংশ, তাই এক্ষেত্রে ক্যালকুলেশন করতে একটু অসুবিধা হবে। তো এই কারণেই আমরা মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য a না ধরে 2a ধরব। তাহলে পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? 2 এর অর্ধেক হবে। 50% যদি কমে যায়, তাহলে 2 এর অর্ধেক কত? a হয়। তাহলে পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে a, এবং এখানে কোনো ভগ্নাংশ থাকছে না, অঙ্কটা করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমি করছি, দেখো তোমরা বুঝতে পারবে। আর একটা ব্যাপার বলে দিই, তোমাদের ঘনকের আয়তনের সূত্র হয় বাহুর কিউব। হ্যাঁ, বাহুর কিউব। অর্থাৎ যদি মূল ঘনকের আয়তন বার করি, তাহলে সেটা হবে 2a তার হোল কিউব। আর পরিবর্তিত ঘনকের যদি আয়তন বার করি, তাহলে পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? a। আমি এই জিনিসটা মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য a, তাহলে আয়তন হবে কত? a কিউব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত বার করতে হবে। ঠিক আছে, এইবার তোমরা দেখে বুঝতেই পারছো আয়তন অনুপাত কত হবে? 2a কিউব ইজ টু a কিউব। তাহলে a কিউব এখানে কত হচ্ছে? 8a কিউব, আর এখানে কত হচ্ছে? a কিউব, তার মানে 8:1। তাহলে আনসার আমরা পেয়ে যাচ্ছি 8:1। এবার আমরা এখানে লিখে করব। তো ধরি মূল ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 2a একক। অতএব পরিবর্তিত ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 2a ইন্টু 50/100 এত একক। তাহলে 50 আর 100 কেটে গেলে 2 হয়, আবার 2 কেটে গেলে a থাকে, তাহলে a একক। এবার লিখব, অতএব মূল ঘনকের আয়তন ইজ টু পরিবর্তিত ঘনকের আয়তন। এবার আমরা সূত্র ফেলে দেবো। তাহলে মূল ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত? 2a, তাহলে 2a এটার হোল কিউব, এটা হচ্ছে আয়তনের সূত্র। আর পরিবর্তিত ঘনকের এক একটা বাহুর দৈর্ঘ্য a, তাহলে a কিউব। এবার অনুপাতটা করি, 2 এর হোল কিউবের অর্থ হচ্ছে 2 কিউব ইন্টু a কিউব। ঠিক আছে, এটা সূচকের নিয়ম, 2 এরও কিউব হবে, এরও কিউব হবে। আর এখানে আছে a কিউব। এবার a কিউব ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত হলো? 2 কিউব মানে 8, তাই তো? 2 কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 8 হয়। আর এখানে কেটে গেল মানে 1 থাকলো, তাহলে 8:1। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের অঙ্ক 4-12 বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু বলেছে, যেমন টোপর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ। খুব সহজ একটা অঙ্ক। দেখো বলছে এরকম একটা শঙ্কু আছে, তো শঙ্কুর বক্রতল বলতে কোনটা বোঝায়? বক্রতল বলতে বাঁকা তলটা বোঝায়, বাঁকা তল। ঠিক আছে, মানে এই তলটা, এটা হচ্ছে বক্রতল, আর এইটা হচ্ছে তার ভূমি। তো ভূমির ব্যাসার্ধ যদি r হয়, আর এই শঙ্কুটার যদি
তির্যক উচ্চতা, এটাকে তির্যক উচ্চতা বলবো, এটা যদি এল হয় তাহলে পার্শ্বতল বা এই বাঁকা তলটার যেটা ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল সেটা হয় পাই আর এল। সূত্র কি? পাই আর এল, যেখানে আরটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এলটা হচ্ছে তির্যক উচ্চতা। আর ভূমিটা যেহেতু বৃত্তাকার তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কোয়ার হয়। এবার বলছে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √10 গুণ বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ সমান সমান দিয়ে দেবো ভূমির ক্ষেত্রফলের √10 গুণ, যেখানে আরটা কি? আরটা হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর এলটা কি? এলটা হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। শঙ্কুর দু ধরনের উচ্চতা হয়, একটা তির্যক উচ্চতা আর একটা হচ্ছে লম্ব উচ্চতা। লম্ব উচ্চতা কোনটা? এইটা, এইখান থেকে এতটা, এটাকে বলা হয় লম্ব উচ্চতা। ঠিক আছে, এটা হচ্ছে এইচ। তো এই অংশটা আমি একটু মুছে দিই, বুঝতে সুবিধা হবে এইচটা। এইখান থেকে এতটা, এইটাকে আমরা বলি উচ্চতা বা শুধু উচ্চতা বা লম্ব উচ্চতা। এবার বন্ধুরা আমাদের এখানে কি বার করতে বলছে? শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের 3 গুণ আমাদের দেখাতে বলেছে। দেখাও যে উচ্চতাটা অর্থাৎ এইচটা ব্যাসার্ধের 3 গুণ, মানে আমাদের প্রমাণ করতে হবে এইচটা হচ্ছে 3r, ব্যাসার্ধের 3 গুণ হবে উচ্চতা। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো বন্ধুরা বুঝতেই পারছো আমাদের এইচটা কিন্তু এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি না, কোথাও এইচ নেই। তাহলে এবার এইচটা আমরা কি করে বার করব? দেখো, খুব সহজে আমরা বার করব। এখানে কি দেখতে পাচ্ছি? শর্ত অনুযায়ী এটা আমরা লিখতে পারি। এবার এখান থেকে পাই পাই কেটে যাচ্ছে, এখান থেকে একটা আর কেটে যাচ্ছে। তাহলে এল ইকুয়ালস টু কি থাকছে? আর ইন্টু √10। এবার বন্ধুরা আমরা এই আরটাকে পাশে নিয়ে চলে আসবো। হ্যাঁ, তাহলে আরটা নিচে চলে আসবে, ইকুয়ালস টু √10। এবার দুদিকে আমরা বর্গ করব। হ্যাঁ, বর্গ করব। তাহলে এটা হয়ে যাবে এল স্কোয়ার বাই আর স্কোয়ার, আর এটা হয়ে যাবে √10 এর স্কোয়ার। এটা বর্গ করলাম, বর্গ করি। তাহলে আমরা কি পাচ্ছি? √10 এর স্কোয়ার মানে কি? √10 ইন্টু √10, অর্থাৎ √100, অর্থাৎ 100 বর্গমূল কত হয়? 10 হয়। তাহলে আমরা পেলাম এল স্কোয়ার বাই আর স্কোয়ারের মান কত? 10, এত। এইবার বন্ধুরা আমরা একটা জিনিস জানি, শঙ্কুর ক্ষেত্রে কি হয়? এইচ, আর আর এল, এই তিনটে ধার মিলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে, যেখানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি। এল, এটা এইচ, এটা হচ্ছে আর, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে এখানে আমরা লিখতেই পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এল স্কোয়ার অর্থাৎ অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্বের স্কোয়ার অর্থাৎ এইচ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এইবার বন্ধুরা আমরা কি করব? এখানে আমরা তো এল স্কোয়ার আর আর স্কোয়ারের অনুপাতটার মান জানি 10, তো এখানে এল স্কোয়ার আছে, তো এখানে আর স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিলে তবেই তো পাবো এল স্কোয়ার বাই আর স্কোয়ার। তো এইদিকে যদি আমরা আর স্কোয়ার দিয়ে ডিভাইড করি তাহলে প্রত্যেকটা রাশিকেও আমাদের কিন্তু আর স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আর স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, কারণ এটা সমীকরণ। আমরা বাঁদিকে যা করব ডান দিকে কিন্তু তাই করতে হবে। এটা কেন করলাম বুঝতেই পারলে, যে এখানে যেহেতু এল স্কোয়ার বাই আর স্কোয়ার আছে, তো এল স্কোয়ার বাই আর স্কোয়ারের মান কত? 10। তো এদিকে লিখবো 10 আর এদিকে লিখবো এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার। এদিকে আর স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে কত থাকলো? 1। পরের স্টেপে এই একটাকে পাশে নিয়ে চলে আসবো, তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার হচ্ছে। নেক্সট স্টেপে 10 থেকে একবার দিলে হচ্ছে 9 ইকুয়ালস টু এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার। তো এই 9টা এইদিকে না লিখে আমরা কিন্তু এইদিকেও লিখতে পারি, কারণ এটা তো সমীকরণ না, এইদিকে থাকা যায় আর ওইদিকে থাকা একই ব্যাপার। এইবার বন্ধুরা এখান থেকে আমরা স্কোয়ারটা তুলে দেব। কি করে তুলবো দেখো, এখানে এইচ এরও স্কোয়ার আছে আর ও স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা এইচ বাই আর এর হোল স্কোয়ার লিখতে পারি। আর 9 মানে কি? 3 এর স্কোয়ার। এবার সব কটা সংখ্যাতে স্কোয়ার আছে, তাহলে আমরা স্কোয়ারগুলো লিখবো না। তাহলে এইচ বাই আর ইকুয়ালস টু 3, তাহলে এইচ ইকুয়ালস টু আর আর গুণ করে এইচ ইকুয়ালস টু 3r। তাহলে প্রমাণিত হয়ে গেল যে উচ্চতা ব্যাসার্ধের 3 গুণ।
প্রমাণিত। ঠিক আছে, আর একটা ব্যাপার আমি এখানে বলে দিই, এইচটা কি এখানে উল্লেখ করে দেবে। হ্যাঁ, এইচটা কি? এইচ হচ্ছে শঙ্কুর উচ্চতা। তো আমরা এটা প্রমাণ করে ফেললাম, তাই তো? খুবই সহজ অঙ্ক ছিল।